আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধারা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি যুক্ত আছি, তোমাদের সোহান ভাইয়া। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো, আজকে কিন্তু আমরা রসায়ন ম্যারাথন ক্লাসটি করতে যাচ্ছি এবং তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে তোমাদের লাস্ট মোমেন্টে এসে এই রসায়নের কোন কোন জেস্ট পয়েন্টগুলো তোমাদের দেখা দরকার এবং কীভাবে তোমাদের এই লাস্ট মোমেন্টে রসায়নের ওভারঅল কোন কোন টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে এবং এটার অ্যানালাইসিস কীভাবে তোমাদের করা উচিত এবং কোন কোন টপিকগুলোকে 100% তোমার দেখে যাওয়া উচিত, না হলে তোমার জন্য কি হয়ে যাবে, একটা হতাশাজনক অবস্থার সৃষ্টি হতে পারে। সো এই সিচুয়েশন যাতে তোমাদের ক্রিয়েট না হয়, এজন্য তোমাদের সোহান ভাইয়া আজকের এই রসায়ন ম্যারাথন ক্লাসটি নিয়ে এসেছি এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি এতটুকু যে এখান থেকে রসায়নের যে যে টপিকগুলো তোমাদের আসলে দরকার এবং যে সকল জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো বারংবার চলে আসে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করে থাকো, তাহলে দেখতে পারবা যে এখান থেকে বারংবার আমাদের কোশ্চেনগুলো চলে আসে। সো আমি এই সব টপিক আজকে তোমাদের আলোচনা করে দিব। তাই ক্লাসের শুরুতে একটু ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা এবং সব কিছু তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে, আমরা খুব দ্রুতই আমাদের আজকের এই ডিসিইউ এর কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসটি খুব দ্রুতই শুরু করে দেবো। এবং ক্লাসের শুরুতেই তোমাদেরকে কিছু বিষয় একটুখানি জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, দেখো, এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে যে সকল বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে, পরীক্ষার আগে অবশ্যই ভাইয়া তোমাকে একটু টাইম নিয়ে যাইতে হবে, কারণ ভাই নার্ভাসনেস অনেক কিছু তোমাদের জানা জিনিস কেউ হচ্ছে কি করতে পারে, গুলায় ফেলতে পারে। সো তোমাকে আগে একটু টাইম ওইভাবে মাথায় রেখেই হচ্ছে ভাই তোমাকে পরীক্ষার হলে যেতে হবে, যাতে ভাই তুমি গিয়ে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রেস্ট করতে পারো, তারপর হচ্ছে পরীক্ষার হলে ঢুকতে পারো। সো তুমি যেটা যেভাবেই যাও একটুখানি ভাই আগে ভাগে বের হবা, যাতে হচ্ছে তুমি সুন্দর মতো তোমার পরীক্ষাটা দিতে পারো। অ্যান্ড দেন সেকেন্ড অফ অল যে বিষয়টা ভাইয়া, আমি যতই তোমাদেরকে বলি যে ভাইয়া তুমি নার্ভাস হবা না, কারণ ভাই পরীক্ষার হলে বা পরীক্ষা থাকলে সবারই হচ্ছে নার্ভাসনেস কাজ করে। সো এই নার্ভাসনেসটাকে তুমি যত দ্রুত কী করতে পারবা, রিডিউস করতে পারবা, ঠিক তত দ্রুতই তুমি কী করতে পারবা, পরীক্ষার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে তোমার পরীক্ষাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা। এবং তোমরা যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে এবং তোমাদের ফার্স্ট টাইমার হিসেবে কিন্তু সর্বশেষ এই ভর্তি পরীক্ষাটি হতে যাচ্ছে, সো নিজেকে এমনভাবে একটু প্রিপেয়ার করো এবং লাস্ট মোমেন্টে এমনভাবে পড়াশোনাটা করো যাতে ভাই তোমার এতটুকু আফসোস না হয় যে আমি হয়তো বা আরেকটু পড়ালেখা করলে আমি আমার কাঙ্ক্ষিত সিটটি মানে পেয়ে যাইতাম। সো এইরকম যাতে আফসোস তোমাদের না হয়, এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখিও। এবং লাস্ট মোমেন্টে তোমাদের জোরালোভাবে একটু বলতেছি যে ভাই প্রিপারেশনটা যাতে তোমার ঠিক যথাযথভাবে হয় এবং পরীক্ষার জাস্ট কোশ্চেন আসলেই যাতে তুমি আনসার করতে পারো, এভাবেই তোমাকে ডিটারমাইন্ড হয়ে তোমাকে ভাই যাইতে হবে। সো একটু সবাই ক্লাসের শুরুতে ভাইকে জানাও যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সবাই সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পারছো কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে, আমরা খুব দ্রুতই আমাদের আজকের এই ক্লাসটি শুরু করে দিচ্ছি। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের টোটালি রসায়নের যে পোষণগুলো তোমাদের দরকার এবং কোন কোন পোষণগুলো থেকে তোমরা কীভাবে অ্যাপ্রোচ করবা তার ওভারঅল আলোচনা করবো। সো একটুখানি ভাইকে জাস্ট বলো যে আসলে সবাই সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করে দিব এখনই। আমরা কালক্ষেপণ করবো না, একটু দ্রুত ভাইকে জানান যে আসলে সব কিছু তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। ওকে ওকে ওকে, চলেন চলেন, এই তো অনেকেই যুক্ত হয়ে গেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবেন, কারণ ভাই লাস্ট মোমেন্টের ক্লাসটা এখান থেকে তোমাদের কোশ্চেন চলে আসতে পারে। সো ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে এই ক্লাসটি তোমাদের। সো একটু সবাইয়ের কাছে হাম্বেল রিকোয়েস্ট যাতে তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে সবার ফ্রেন্ডদেরকে একটুখানি কষ্ট করে মেনশন করে জানিয়ে দেবেন। ওকে, চলেন আমরা আর কালক্ষেপণ না করি, আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত আলোচনায়। দেখো, এখান থেকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটুখানি বলতেছি, আমাদের এই ক্লাসটা টোটালি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজ থেকে। সো এই পেজটা যারা এখন পর্যন্ত ফলো করোনি, অবশ্যই ফলো করবা এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, খুব দ্রুত যুক্ত হয়ে যাও এবং এখান থেকে সকল আপডেট তোমরা হচ্ছে আমাদের ক্লাসের জানতে পারবা। ওকে ওকে ওকে, চলেন চলেন। দেখেন, ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের সেটা একটুখানি আমরা লক্ষ্য করি। আমি কিন্তু আজকে তোমাদের কোশ্চেনের মধ্যেই আলোচনা করে দেবো কনসেপ্টগুলো এবং এখান থেকে কীভাবে কোশ্চেন প্যাটার্ন আসতে পারে, কীভাবে হতে পারে কোশ্চেনগুলো, তার প্রেডিকশন এখান থেকে বলে দেবো। সো এই কোশ্চেনগুলো একটুখানি সবাই আনসার করার ট্রাই করেন এবং সাথে সাথে আমিও আপনাদের সাথে অ্যাপ্রোচ করি, যাতে হচ্ছে আমরা খুব দ্রুতই কোলাবোরেশন করে আমাদের এই পড়াশোনাটাকে আমরা কি করতে পারি, শেষ করতে পারি। ওকে, চলেন দেখি কি বলেছে আমাদের কোশ্চেনটা। যে ভাই 4 গ্রাম হাইড্রোজেন, কি বলেছে, 4 গ্রাম হাইড্রোজেন, অর্থাৎ এটা আমাদের ডাব্লিউ এর মান বলে দিয়েছে। গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? অর্থাৎ আদর্শ গ্যাস যে আছে, আদর্শ গ্যাস আমরা জানি বাস্তবিক ক্ষেত্রে আসলে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই, কিন্তু এইখানের মধ্যে যখন পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে যেহেতু এই কোশ্চেনটা আসছে এবং এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের আদর্শ গ্যাস বলতে বাস্তবতার ক্ষেত্রে কোনো গ্যাস দেখা যায় না, কিন্তু যখন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের ক্ষেত্রে কি হয়ে থাকে যে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করা যায়। সো এই কোশ্চেনটাও তোমাদেরকে চলে আসতে
পারে। ওকে, সো ওই কনসেপ্ট থেকে দেখো আদর্শ গ্যাস যে আছে, আদর্শ গ্যাস বেসিক্যালি তোমাদের আসে কখন, যখন আমাদের এরকম হয়ে থাকে ভাইয়া, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো যখন মেনে চলে থাকে তখন আমরা সেটাকে বলে থাকি কি ভাইয়া, যে বলে থাকি আমরা এটা একটা আদর্শ গ্যাস হবে। এখন আমার কথা হচ্ছে বয়েলের সূত্রটা কি হয়ে থাকে সেটা একটু দেখে নেই, যে স্থির তাপমাত্রায় কি হবে, বয়েল মানে সিদ্ধ, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের কি হয়ে থাকে ভাইয়া, ব্যস্তানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ ভি এখানে 1/p হয়ে থাকে। এবং চার্লসের সূত্র কি হয়ে থাকে, ভি সমানুপাতিক টি হয়ে থাকে। এবং অ্যাভোগাড্রোর সূত্র কি হয়ে থাকে, ভি সমানুপাতিক এন হয়ে থাকে। যখন এইখানের মধ্যে আমাদের কি হয়ে থাকে ভাইয়া, টি এবং এন যে আছে মোল সংখ্যা এবং এখান থেকে পি যে আছে, এই তিনটা আমাদের কি থাকে, স্থির অবস্থায় থাকে। সো এইখানের মধ্যে আমাদের বেসিক্যালি এনটা যে আছে, এনটা স্থির থাকবে না, জাস্ট এখানের মধ্যে কি হবে, টি আর পি এই দুটা কি থাকবে, স্থির থাকবে। তাপমাত্রা চাপ, অর্থাৎ আমরা ভেরিয়েবল জানি আয়তন, তাপমাত্রা, চাপ এবং এখানে মোল হিসেবে কাজ করে থাকে, বাট এই তিনটেই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরিয়েবল হিসেবে কাজ করে থাকে গ্যাসের সূত্রের ক্ষেত্রে। সো এই কনসেপ্ট থেকে আমরা অ্যাভোগাড্রোর সূত্র, চার্লসের সূত্র এবং হচ্ছে কি বয়েলের সূত্র পাচ্ছি। এই তিনটে সূত্রকে সাম করলে আমরা বেসিক্যালি ভি সমানুপাতিক 1/p ইন্টু এন ইন্টু হচ্ছে আমরা কি পাই, টি পাই। সো ওই কনসেপ্ট থেকে ভি ইকুয়াল সমানুপাতিককে উঠানোর জন্য একটা হচ্ছে কি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আর ন হয় থেকে, সো এখান থেকে এন টি বাই আমরা কি বলতে পারি, পি বলতে পারি। সো ওইখান থেকে আসে পিভি ইকুয়াল এনআরটি, এইটাই হচ্ছে আমরা বলে থাকি কি ভাইয়া আদর্শ গ্যাসের সমীকরণ। এবং তোমরা একটা কনসেপ্ট জানো, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে যে মোল সংখ্যা যে আছে, মোল সংখ্যা আমরা কি জানি, ডাব্লিউ বাই আণবিক ভর, অথবা আমরা বলে থাকি ভিএসটিপি বাই কি বলতে পারি আমরা 22.4 লিটার, অথবা আমরা জানি এখান থেকে মোলের যেহেতু কনসেপ্ট, আমরা ঘনমাত্রা কি জানি, ঘনমাত্রা জানি মোল পার লিটার। সো ঘনমাত্রা আমরা জানি মোল পার লিটার, অর্থাৎ মোল পার লিটার, অর্থাৎ এন যে আছে এস ভি আমরা বলতে পারি, কি বলতে পারি, কারণ এটা হচ্ছে মোল পার লিটার, লিটারের সাথে গুণ করে দিলে এটা হয় থাকে। সো এই জিনিসগুলো একটুখানি ভাই জানা লাগবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা আরও একটা কনসেপ্ট জানি, এন ইকুয়াল অণুর সংখ্যা বাই কি লেখা যায়, অ্যাভোগাড্রোর সংখ্যা। সো এগুলো সমান সমান দিয়ে লেখা যায়। সো ওই কনসেপ্ট থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটার ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে আমার বলা আছে 4 গ্রাম কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ যদি পিভি ইকুয়াল এনআরটি হয়, এখানে আমার অন্য কোনো আর ডাটা দেয়া নাই, শুধুমাত্র 4 গ্রাম অর্থাৎ ডাব্লিউ এর মান বলা দেওয়া আছে। সো পিভি যা আছে তাই ঠিকঠাক রাখলাম, এবং এন যে আছে ডাব্লিউ বাই কি বললাম আণবিক ভর, আরটি আমি নিলাম। এখন এখান থেকে পিভি যে আছে, পিভি আমি রাখলাম, ডাব্লিউ এর মান কত আছে 4। আর এইখানের মধ্যে আমরা জানি হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন H2 না, সো এর আণবিক ভর কত হবে, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয় থেকে 2, যার কারণে এখানে আমি 2 বসাই দিলাম, আর টি যে আছে ঠিকঠাক রাখলাম। তাহলে পিভি ইকুয়াল আমি বলতে পারি 2 আর টি, যেটা হবে আমাদের কি ভাইয়া এখানকার এই কোশ্চেনের কি হবে কাঙ্ক্ষিত বা পারফেক্ট আনসার। দ্যাটস ওয়াই আমি এখান থেকে বলে দিব কি ভাইয়া, এই যে দেখো এখান থেকে 4RT বলছে, ঠাস করে দাগাই দিলে কিন্তু হবে না। এখান থেকে আরটি বলছে, এখানে যদি এন এর মান কি আছে, এখানে এন এর মান হচ্ছে আমাদের কত 1, বাট এখানে ডিরেক্ট সমীকরণটা দিয়েছে, সমীকরণ কিন্তু তোমার কাছ থেকে দেওয়াই চায়নি, তোমাকে চেয়েছে হাইড্রোজেন গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল হবে কোনটা সেটা। এইটা আদর্শ গ্যাসের সমীকরণ, বাট এটা কিন্তু আমাদের কি না কারেক্ট জিনিস না। আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ, ওকে প্যারা নেই। ওকে, আশা করি এখান থেকে এতটুকু ওভারঅল তোমরা বুঝার কথা, আশা করি এতটুকু ওভারঅল তোমরা বুঝার কথা। ওকে, একটু ভাইকে জানাও যে আসলে এই প্রশ্নটুকু সবার কাছে ক্লিয়ার কিনা, একটু যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে একটু ভাইকে জানাও, তাহলে হচ্ছে ভাইয়া নেক্সট কোশ্চেনে মুভ করবো। এবং এখান থেকে আরেকটা বিষয় বলি, বয়েলের সূত্র যেটা রয়েছে এটাকে বলা থাকে সমতাপীয় রেখা, কি হয় থাকে সমতাপীয় রেখা, সমতাপীয় রেখা বলে। এবং চার্লসের সূত্রকে বলা থাকে কি ভাইয়া, যে সমতাপীয় এবং সমচাপীয়, সমচাপীয়। আর এইখানের মধ্যে অ্যাভোগাড্রোর সূত্র যে রয়েছে, যেখানে আমাদের দুইটা জিনিস দেখা যায়, সমচাপীয় এবং সমতাপীয় দুইটা বিষয়ে লক্ষ্য করে, অর্থাৎ আইসোব্যারিক আর আইসোথার্ম, আইসোক্রনিক, এগুলো সম আয়তনীয় যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি আইসো কি ব্যারিক নাকি ক্রনিক, বলেন একটু সবাই। ওকে, সো এইখান থেকে জাস্ট এতটুকু বিষয় আমাদের জানলে ইনশাল্লাহ আর কোনো প্যারা হবে না। চলেন নেক্সট কোশ্চেনে আমরা মুভ করবো। নেক্সট কোশ্চেনে আমাদের কি বলেছে একটুখানি লক্ষ্য করেন, 2 নম্বর কোশ্চেন, যে নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কোনটির, কি বলেছে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কোনটির সেটা তোমার কাছ থেকে জানতে চাইছে। এখন ভাই দেখো, কোনো যৌগের আসলে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক যে আছে এটা আসলে কিসের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে আন্তঃপারমাণবিক আকর্ষণ বল যে আছে এটার উপর বেসিক্যালি ডিপেন্ড করে থাকে। বাট এইখানের মধ্যে লিখা বোঝা যায় না। আচ্ছা দাঁড়ান একটুখানি ওয়েট করেন। একটু করে ওয়েট করেন, আমরা খুব দ্রুতই হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলিউশন করতেছি।
ওকে, এখন আশা করি আপনারা সবাই সব কিছু একবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখার কথা। ওকে, এখন হয়তো বা আপনারা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। একটু আন্তরিকভাবে দুঃখিত যে আসলে কালার চেঞ্জ না রে ভাই, একটু ক্যামেরায় প্রবলেম হয়েছিল। ওকে, সো কালারের মধ্যে কোনো ঝামেলা ছিল না, বুঝতে পারছি। ওকে চলেন দেখেন কি বলছে ভাইয়া, নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কোনটির কম স্ফুটনাঙ্ক, অর্থাৎ কোনো একটা যৌগ কত তাপমাত্রায় উন্নীত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যেটাকে বলি। যদি পানির ক্ষেত্রে আমরা বলে থাকি তখন আমরা এই কনসেপ্টটা বলে থাকি, বাট যদি পানির ক্ষেত্রে না হয়, এরকমটা হয়ে থাকে, অন্য কোনো পদার্থ হতে পারে, ইথানল এরকম সামথিং লাইক আমাদের পদার্থ হতে পারে, তখন আমাদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এটা বিভিন্ন ধরনের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে থাকে। এখন এইখানের মধ্যে কোন যৌগগুলো দিয়েছে এবং সেই যৌগগুলোর প্যাটার্নটা কোনটা ফলো করতেছে, এটা মাথায় রেখে তোমাকে এখান থেকে অ্যাপ্রোচ করতে হবে। একটু অনেক লক্ষ্য করো, এখানে কি বলছে ভাই, পেন্টেন, কি বলছে পেন্টেন, এখানে বলছে মিথেন, এখানে বলছে ইথেন, এখানে বলছে বিউটেন, অর্থাৎ সবগুলো হচ্ছে কি আমাদের অ্যালকেন গ্রুপের আওতাভুক্ত। অর্থাৎ অ্যালকেন আমরা কি জানি ভাইয়া, প্যারাফিন যেটাকে বলি, CnH2n প্লাস কি হয় থেকে ভাইয়া 2 না, CnH2n প্লাস 2, এটাকে বলা থাকে অ্যালকেন। এই অ্যালকেন গ্রুপ যে আছে, অ্যালকেন গ্রুপ যদি হয়ে থাকে তাহলে এটার ক্ষেত্রে আসলে কি হবে ভাইয়া, যে কোন যৌগটা আসলে কি দেখা যাবে, সবচেয়ে বেশি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দেখা যাবে, এইখানের মধ্যে যে কনসেপ্টটা হয়ে থাকে সেটা কনসেপ্টটা জানতে পারলেই খুব সহজেই তুমি কি করতে পারবা, আনসার করতে পারবা। সেটা হচ্ছে এরকম যে ভাইয়া, যার আণবিক ভর যত বেশি, আণবিক ভর যত বেশি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। অর্থাৎ এটা কিসের জন্য ভাইয়া, এটা হচ্ছে যদি আমাদের এরকম ঘটনাটা হয়ে থাকে, কীরকম ঘটনা, ঘটনা হচ্ছে এরকম যে ভাইয়া, যার আণবিক ভর যত বেশি সেটা হচ্ছে কি অ্যালকেন গ্রুপ হতে হবে, তাহলে তার কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। পেন্টেন আমরা কি জানি, এই যে C5 কি হবে H10, আর এখান থেকে মিথেন কি জানি CH4, এইখানের মধ্যে ইথেন কি জানি C2H কি হবে 2 2 4 5 6, এখান থেকে বিউটেন কি হবে C4H8, এটা হ্যাঁ 4 2 ও সরি, এখানে হবে 12, এইখানের মধ্যে হবে কত আমাদের 10। ওকে, সো এইটা হবে। সো ওই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে দেখতেছি কি ভাই, ওই যে CnH2n+2 অর্থাৎ 5 2 10 12, আর এখান থেকে হচ্ছে C4 4 2 8 9 10, অর্থাৎ এখানে আমাদের 10 হবে, কি হবে এখানে 10 হবে। তাহলে এখানে আমি বলছি যার আণবিক ভর যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। যদি আমাকে এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিত, দিয়ে বলতো যে ভাইয়া কোনটার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বেশি হবে, তখন তোমরা কি করতা, জাস্ট এই কনসেপ্টটা দিয়ে জাস্ট ঠাস করে কি করতা, আনসার করে দিত। বাট এখানে যেহেতু বলছে কম কোনটার, অর্থাৎ যার আণবিক ভর কম, অর্থাৎ কার্বন সংখ্যা কম, সো এখানে কার্বন সংখ্যা সব থেকে কম কার, মিথেনের কি হয় থাকে 12 4 16 হয় থাকে, বাট বাকি সবগুলো কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই আমি বলবো কি ভাইয়া, এই মিথেন যে আছে, মিথেনে হচ্ছে আমাদের কি পারফেক্ট আনসার। ওকে, এই তো অনেকেই জোস আনসার দিয়ে দিয়েছো। ওকে ওকে ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যে আসলে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো ভাইয়া, কোশ্চেন তোমাকে দেখতে হবে এবং কোশ্চেন দেখে তোমাকে ভাই জাস্ট গেস করতে হবে আসলে আমার কোন টপিকটা কোন জায়গা থেকে কোশ্চেন চেয়েছে। এই বিষয়টা তুমি যদি ধরতে পারো তাহলে ভাই আমার মোটামুটি প্রবলেম সলভ। মানে এটা হচ্ছে একটু পরে গেলে হচ্ছে বুঝতে পারবা, বা জেনারেলি এই কথাটা বলা হয় থেকে, তুমি যদি কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফিকেশন সঠিকভাবে করতে পারো তাহলে তোমার অর্ধেক প্রবলেম সলভ করা ডান হয়ে যায়। এটা হচ্ছে মেন বিষয়। অর্থাৎ কোনো একটা প্রশ্ন দেখে তুমি প্রশ্নটা যদি বুঝতে পারো, তার মানে তোমার আনসার কি চেয়েছে সেটা তুমি 50% মোটামুটি ডান করে ফেলছো, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে কনসেপ্ট। সো দেখো এখান থেকে দেখো, আমি একটুখানি তোমাদেরকে বলি, তোমরা যারা হচ্ছে এখন একটু দ্বিধান্বিত অবস্থায় আছো যে আসলে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু তোমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, সো এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে একটুখানি ভাই চান্স পাওয়ার পরে একটুখানি সাইডে রেখে, সাইডে কেন বললাম ভাইয়া, যদিও বলাটা ঠিক না, বাট বললাম এই কারণে যে আসলে ভাইয়া দেখো, তুমি আরও একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাও, হয়তোবা প্রথমবার তোমার একটু ব্যর্থতার কারণে, হয়তোবা গাফিলতির কারণে, হয়তোবা তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সাবজেক্টটি নিয়ে পড়তে পারো নাই, কিন্তু এখনও তোমার হাতে সুযোগ রয়েছে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, যে তুমি নিজেকে একজন পাবলিকিয়ান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও এবং নিজের কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ে নিজেকে একজন পাবলিকিয়ান হিসেবে দাবি করতে চাও। সো তাদের জন্য ইতিমধ্যে আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় অপটিমিস্টিক ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে ক্লাসও চলমান। তোমরা যারা এখনও এই সুযোগটি কাজে লাগাতে চাও এবং এখান থেকে তোমরা ভর্তি হলে আমাদের লেকচার শিট পেয়ে যাবা, এবং এছাড়াও আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে 30টা করে লাইভ ক্লাস থাকবে এবং এর থেকে আরও এক্সটেন্ড হবে অবভিয়াসলি। সো তোমরা যারা এখনও এনরোল করো নাই, খুব দ্রুত এনরোল করে ফেলো, এবং তোমাদের এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াস লাইভ ক্লাস চলছে পেইড গ্রুপে। সো যারা যারা এই কোর্সে এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো, এবং এখানে কিন্তু কোর্স ফি আমাদের জাস্ট 3699 টাকায় দিলেই তুমি হচ্ছে তোমার ফ্রি লেকচার শিটও পেয়ে যাবা, প্রিন্টেড লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, দেখেন আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসি, একটু কি বলেছে আমাদের একটুখানি দেখেন। প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা মানে কি জানি আমরা?
প্রমাণ অবস্থা বলতে বোঝায় আমাদের এসটিপি, কি বোঝায়? এসটিপিকে বোঝায়। প্রমাণ অবস্থা বলতে কি বোঝায় আমাদের? এসটিপিকে বোঝায়। সো প্রমাণ অবস্থা যেহেতু বলছে, সো প্রমাণ অবস্থা আমরা কি জানি? এসটিপিকে বুঝি। সো এসটিপির ক্ষেত্রে আমরা কি জানি ভাই? তাপমাত্রা কত থেকে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চাপ কত হয় থেকে ভাইয়া? 101 325 এত প্যাসকেল হয় থেকে, অথবা আমরা বলে থাকি কি ভাই? 1 atm বলে থাকি। ওকে, এবং এখান থেকে আমরা কি জানি? আয়তন যে আছে এসটিপির ক্ষেত্রে আয়তন কত হয় থেকে? 22.4 এত লিটার হয় থেকে। 22.4 এত কি হয় থেকে? লিটার হয় থেকে। এখন আমার কথা হচ্ছে ভাই, এইখানের মধ্যে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম, 1.8 গ্রাম বলার সাথে আমি বুঝে গেছি এটা হচ্ছে কোনো একটা পদার্থের ভর দেওয়া আছে। পানিতে অক্সিজেন, পানি বলার সাথে আমি বুঝে গেছি এইটা হচ্ছে এই যৌগটা H2O। যোগে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কি বলছে? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত আসলে। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে মোল সংখ্যার কনসেপ্ট থেকে একটা বিষয় বলেছিলাম যে আমরা জানি n ইকুয়াল কি লেখা যায়? n ইকুয়াল SV, এবং এখান থেকে অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা, এখান থেকে আমরা জানি V বাই STP এর ক্ষেত্রে 22.4 লিটার হয় থেকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা জানি যে W/m। সো এইখানের মধ্যে আমরা এই কনসেপ্টটা জানি। সো এই কনসেপ্টটা যদি জানি তাহলে এখান থেকে পানির মধ্যে অক্সিজেন পরমাণু কি বলছে? একটা আছে অক্সিজেন পরমাণু। সো এইটা হচ্ছে অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা। সো এইটা আর এইটার মধ্যে যদি আমরা ডিল করতে পারি তাহলে আমাদের এখান থেকে আমরা খুব সহজেই কী করতে পারবো? আনসারটা করে ফেলতে পারবো। সো এখান থেকে অণুর সংখ্যা যেহেতু আমাদের অক্সিজেন লাগবে, অণুর সংখ্যা বাই কি বললাম? অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু কি করবো ভাইয়া? কোনো পদার্থের ভর অর্থাৎ W এর মান দেওয়া আছে কি? 1.8 গ্রাম। এবং আমরা জানি পানি যে রয়েছে, পানি এর ক্ষেত্রে অক্সিজেন পরমাণু যেহেতু অক্সিজেন পরমাণু একটা আছে, যার কারণে এখানে আমাদের কোনো ঝামেলা করবে না। তাহলে এখানে আমাদের কোনো ঝামেলা করবে না। সো অক্সিজেন পরমাণু যেহেতু একটা আছে, সো এখান থেকে আমরা টোটাল যে আমাদের কি আছে পানি যে আছে, পানির আণবিক ভর আমরা কত জানি? টোটাল পানির আণবিক ভর হচ্ছে আমাদের কি, কারণ এখানে 1.8 গ্রাম পানিতে, মানে 1 গ্রাম পানিতে, যার কারণে আমি টোটাল পানির কী করতেছি? আণবিক ভর নিচ্ছি। তাহলে টোটাল পানির আণবিক ভর কত? 18, কারণ এটা হচ্ছে 2 আর এখানে 16, তাহলে 18 যদি হয় থেকে, তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশনটা করলেই আমরা পেয়ে যাচ্ছি অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত থেকে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কি আছে? 23। আর এখান থেকে আমাদের ছিল 1.8 যে আছে 1.8, এইটা কাটা দিতে পারি, এবং নিচে হচ্ছে দশমিকের পর 10 দিলে নিচে 10 চলে আসতেছে। সো এখান থেকে আমাদের কি আসতেছে? 10 আসতেছে। তাহলে 10 যদি আসে জাস্ট এখানে কী হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কি বলবো? যে একটা যদি কাটা যায় তাহলে হচ্ছে 22 আসে। এখানে পাওয়ার হচ্ছে 1, সো 23 থেকে 1 পাওয়ার গেলে 22। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের কী হবে? 3 নাম্বার হবে। দেখো হাতে ক্যালকুলেশন করেও আমরা কি করতে পারি? জাস্ট দেখো এটা চোখের দেখা এই ম্যাথগুলা সলভ করতে পারি। আহামরি কঠিন কোনো বিষয় নয়, জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এখান থেকে কী করতে পারবা? ক্র্যাক করতে পারবা। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। 4 নম্বর কোশ্চেন কী বলছে আমাদের দেখেন একটুখানি। 4 নম্বর কোশ্চেনটা বলছে নিম্নের কোন যৌগটি একটি ইলেকট্রোফাইল, অর্থাৎ জৈব রসায়নের মধ্যে এইখানের মধ্যে সব থেকে বেশি মনে হচ্ছে তোমাদের এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোশ্চেন চলে আসে। এবং কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে ভাই তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তাহলে তুমি খুব সহজেই এখান থেকে কী করতে পারবা? অনায়াসে মার্ক ক্যারি করতে পারবা। এবং যেটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে অনেক কিছু করতে হয়, বাট এখানে খুব চোখের দেখায় কী করা যায়? কোশ্চেনগুলো আনসার করা যায় যদি তোমার জানা থাকে এবং কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে। সো এই সাবজেক্টটা সবার জন্য একটা কী হয়ে থাকে? ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে থাকে। সো দেখো এখান থেকে নিম্নের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। এখন ভাই এখানে ইলেকট্রোফাইল কী জিনিস আসলে? ইলেকট্রোফাইল কি বলছে? ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, এই ফাইল যে রয়েছে ফাইলটা এসেছে ফিলি থেকে। ফাইলটা এসেছে কি ভাইয়া? ফিলিক থেকে। ফিলিক বা ফাইল এটাকে আমরা বলি প্রেমী, এর অর্থ হচ্ছে কি প্রেমী বা আকর্ষী, প্রেমী বা আকর্ষী। এখন বলতে পারো ভাই প্রেমী বা আকর্ষী আসলে কি জিনিস? অর্থাৎ আকর্ষণ করে যে যাকে, অর্থাৎ ইলেকট্রোফিলিক মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে ভাই ইলেকট্রন যে আছে, ইলেকট্রন কি হয় থাকে? নেগেটিভ হয় থাকে। এইটাকে আকর্ষণ করবে কে? অবশ্যই পজিটিভ আকর্ষণ করবে। পজিটিভ আকর্ষণ করবে না? অবশ্যই কী করবে? পজিটিভ আকর্ষণ করবে। কারণ ইলেকট্রোফিলিক কি বলেছি? ইলেকট্রোফিলিক ইলেকট্রনকে আকর্ষণ করে যে, বা ইলেকট্রনকে যে ভালোবাসে, ইলেকট্রনের যত্ন যে নিতে পারে, তাকেই বলতেছি আমরা ইলেকট্রোফাইল। তাহলে নেগেটিভ অর্থাৎ পজিটিভ পার্ট হবে। এখন ভাই এইখানের মধ্যে পজিটিভ পার্টের মধ্যে দেখো যে এইখানের মধ্যে প্রথম অবস্থায় কিছু জিনিসপত্র আমাদের দিছে। এইখানের মধ্যে অ্যালকাইলমূলক যে রয়েছে, অ্যালকাইলমূলকটা আমরা কি বলে থাকি? ইলেকট্রন ডোনার। কি হয় থাকে? ইলেকট্রন ডোনার অর্থাৎ ইলেকট্রন দাতা, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে, আবার তুমি ইলেকট্রন দিবা, তাহলে কি হবে? অবভিয়াসলি হবে না, যার কারণে এই অপশনটা আমাদের হচ্ছে না। পানি যে আছে, পানির মধ্যে দেখো ভাই কি হয় থাকে? অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, তাহলে এর তো ইলেকট্রনকে ভালোবাসে, অর্থাৎ ইলেকট্রনকে ভালোবাসে অবশ্যই কি করবে? ইলেকট্রনকে ভালোবাসবে অবশ্যই প্রোটন, কারণ তাই না? কারণ কি? ওই যে বিপরীত। সো দ্যাটস ওয়াই কী করবে? এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকলে তো ভাই ভালোবাসতে পারতেছে না। অ্যামোনিয়া যে আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন এখানে কি থাকে? অ্যামোনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ এখানেও আমি দেখতেছি ইলেকট্রন বিদ্যমান আছে। ইলেকট্রন যদি এখানেও বিদ্যমান থাকে, আমি বলছিলাম ইলেকট্রন আকর্ষী,
কি বলছি, ইলেকট্রন ইলেকট্রনকে আকর্ষণ করে থেকে, কি করে থেকে, ইলেকট্রনকে আকর্ষণ করে বা ইলেকট্রনের প্রতি যে যত্নশীল। সো এখানে ইলেকট্রন আছে, আরও যদি যত্ন করতে যায় তাহলে তো মানে তো ঝামেলা হয়ে যাবে। সো এইখানের মধ্যে এটাও আমরা বলতে পারতেছি এটাও হবে না, অর্থাৎ এইটা হচ্ছে লুইস বেস, এটা কি বলতেছি লুইস বেস, এটাও কি হয় থেকে লুইস বেস। এগুলাকে কি বলা থাকে ভাইয়া, এগুলোকে ইলেকট্রোফাইল বলতে পারতেছি না আমরা। তাহলে ইলেকট্রোফাইল কোনটা হবে, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে থাকে, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ মানে ইলেকট্রনকে রাখার মতো নিজের মধ্যে জায়গা থাকতে হবে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, ইলেকট্রোফাইল বলবো। যেমন অ্যালুমিনিয়াম যে আছে, অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন থাকে কয়টা, 3টা ইলেকট্রন থাকে। সো এইখানের মধ্যে ক্লোরিনের সাথে যখন যুক্ত হলো, এখানে ক্লোরিনের সাথে যুক্ত হলো, অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন থাকতেছে আমাদের কয়টা, 6টা। বাট এখানে আরও একজোড়া মুক্তদের ইলেকট্রন রাখার মতো কি আছে, তার ক্যাপাবিলিটি আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, ইলেকট্রোফাইল। ওকে, এবং এখান থেকে আরও যদি এরকম অপশন দিত ব্রোন ট্রাইফ্লোরাইড, অর্থাৎ লুইস অ্যাসিডগুলো কি হয় থেকে ভাইয়া আমাদের, লুইস অ্যাসিড যে রয়েছে, লুইস অ্যাসিডগুলো কি হবে আমাদের ভাইয়া, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আশা করি এখান থেকে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে গেছে। চলেন নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কি বলছে একটুখানি লক্ষ্য করো। কার্বনিল যৌগে, অর্থাৎ কার্বনিল মানে কি, কিটোন বা কার্বনিল আমরা যেটাকে বলতেছি, এই কিটোন বা অ্যালডিহাইড যে আছে যৌগে কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে থাকে, যে আসলে এইখানের মধ্যে কোন ধরনের বিক্রিয়াটা কি করবে, এখানে প্রদর্শন করবে। সো একটু ভাইয়া সবাই একটু বলো তো, যে আসলে কি হয় থেকে, আমরা দেখে থাকি যে ভাই কি হয় থেকে, বেনজিন যে আছে, বেনজিনের মধ্যে কি হয় থাকে, বেনজিনের মধ্যে ইলেকট্রোফিলিক এবং কি হয় থাকে নিউক্লিওফিলিক দুই ধরনের বিক্রিয়া কি দেখা যায়, লক্ষ্য করা যায়। ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক দুই ধরনের কি দেখা যায়, বিক্রিয়া লক্ষ্য করা যায়। বাট এইখানের মধ্যে আমাদের কি বলছে, যে কার্বনিল যৌগে কোন ধরনের কি দেখা যাবে, বিক্রিয়া দেখা যাবে। কি বলছে, কার্বনিল যৌগ যে আছে, এই কার্বনিল যৌগের মধ্যে আসলে কোন ধরনের বিক্রিয়া লক্ষ্য করা যাবে। সো একটু সবাই বলো তো ভাইকে আগে, যে ভাই এটা কি ধরনের বিক্রিয়া লক্ষ্য যাবে কার্বনিল যৌগের মধ্যে। কার্বনিল যৌগ যে আছে, এই কার্বনিল যৌগের মধ্যে আসলে কি ধরনের কি দেখা যাবে, বিক্রিয়া লক্ষ্য করা যাবে। কার্বনিল বলতে আমরা কি বুঝি, কিটোনকে বুঝি। ওকে, সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন। দেখেন এখান থেকে আমরা কি দেখবো, কার্বনিল যে আছে, কার্বনিল গ্রুপে, এইখানের মধ্যে কার্বনিল গ্রুপ যে আছে, কার্বনিল গ্রুপের মধ্যে কি দেখা যাবে, কার্বনিল গ্রুপের মধ্যে কার্বন পরমাণু যে রয়েছে, এই কার্বন পরমাণু আংশিকভাবে ঋণাত্মক আধানযুক্ত হয়, কি হয়, ইলেকট্রন সমৃদ্ধ নিউক্লিওফাইল সহজেই কি করতে পারে, আক্রমণ করে, এখানে কি করে থাকে, যে আমাদের সংযোজন বিক্রিয়া ঘটে, অর্থাৎ মানুষের সাথে কি করে থাকে, অ্যাট্রাক্ট হয়ে যায়, কি হয় থেকে, অ্যাট্রাক্ট হয়, অর্থাৎ পার্শিয়ালি পজিটিভ এবং পার্শিয়ালি নেগেটিভ এখানে সৃষ্টি হয় থেকে, যার কারণে কি হয় থেকে, যে এখানে সংযোজন বিক্রিয়া ঘটবে। কি সংযোজন বিক্রিয়া, আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে দেখায়, সেটা হচ্ছে বেনজিনের মধ্যে দেখা যায়। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে রয়েছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া যে আছে, এইখানের মধ্যে আমরা বেসিক্যালি দেখবো কি ভাইয়া, যে কার্বনিল গ্রুপ যে আছে, কার্বনিল গ্রুপের মধ্যে কি দেখা যায়, কার্বনিল গ্রুপের মধ্যে আমাদের বেসিক্যালি যে কার্বন পরমাণু যে রয়েছে, এই কার্বন পরমাণু আংশিকভাবে কি থাকে, ঋণাত্মক আধানযুক্ত হয়, এইটা কি আংশিকভাবে ঋণাত্মক আধানযুক্ত লক্ষ্য করা যায়, এবং যার কারণে নিউক্লিওফিলিক কি দেখা যাবে ভাই, এখান থেকে নিউক্লিওফিলিক সংযোজন দেখা যাবে। নেগেটিভ যেহেতু, সো নেগেটিভ হওয়ার কারণে কি হয়ে নিউক্লিয়াস, ওই যে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ থাকে, যার কারণে নিউক্লিওফাইল কি হবে, এই কারণে ইলেকট্রোফাইল হতে পারবে না, ইলেকট্রোফাইল হতে পারবে, অর্থাৎ নিউক্লিওফিলিক হবে। এবং নিউক্লিওফিলিকের মধ্যে কি থাকে, সরাসরি বিক্রিয়াটা ঘটে থাকে, যার কারণে এটা কি হবে ভাইয়া, নিউক্লিওফিলিক সংযোজন দেখা যাবে। ওকে, নিউক্লিওফিলিক সংযোজন দেখা যাবে। ওকে, চলেন এখান থেকে কি বলছে 6 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি আমরা, যে ভাই আসলে আমাদের কি বলেছে 6 নম্বর কোশ্চেন। সেটা বলেছে যে প্রাকৃতিক পলিমার কোনটি, যে আসলে প্রাকৃতিকভাবে পলিমার আসলে কোনটি। আমরা বিভিন্ন ধরনের হচ্ছে পলিমার দেখি, নাইলন যে আছে এখান থেকে, তারপর হচ্ছে পলিথিন, এরকম বিভিন্ন ধরনের আমরা কি দেখি ভাইয়া, যে আসলে পলিমার দেখে থাকি। এখন এই পলিমারগুলোর মধ্যে হচ্ছে প্রাকৃতিক মানে আমাদের আর্টিফিশিয়ালি সৃষ্ট নয় এরকম, যেমন আমরা জানি পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা বলতেছি পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড যে রয়েছে, এই পলিভিনাইল ক্লোরাইডকে আমরা কি বলে থাকি, পিভিসি বলে থাকি। কারণ এইটা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল হয়, কি থাকে, এটা আর্টিফিশিয়াল। এখন আর্টিফিশিয়াল হয়, বাট নাইলন যে রয়েছে, নাইলনের তৈরি আমরা কি থেকে, নাইলন যে সুতার মতো দিয়ে তৈরি হয় থাকে, এটাও আমাদের কি থেকে, আর্টিফিশিয়াল হয় থাকে। ওকে, তারপর হচ্ছে কি ভাইয়া, এখান থেকে দেখো পলিথিন যে রয়েছে, পলিথিনও তো কি হয় থাকে, আর্টিফিশিয়াল হয় থাকে। সো এটাও আর্টিফিশিয়াল, কিন্তু স্টার্চ বা শ্বেতসার যে আছে, স্টার্চ বা কি বলে থাকে, শ্বেতসার যে রয়েছে, এই শ্বেতসারটা খেয়ে থেকে ভাইয়া আমাদের, যে ভাইয়া এটা আমাদের অবভিয়াসলি কি হয় থেকে, প্রাকৃতিক পলিমার হয় থেকে, কি হয় থেকে, প্রাকৃতিক পলিমার হয় থেকে। কারণ এইটা আমরা শ্বেতসার চাইলেও কি করতে পারি না ভাইয়া, তৈরি করতে পারি না, এবং এটা উদ্ভিদ থেকে প্রাপ্ত। কি হয় থেকে শ্বেতসার, সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি কি ভাইয়া, উদ্ভিদ থেকে। ওকে, সে একটু বলেন আমাকে ভাইয়া, এটা সবাই বুঝতে পারছো কিনা।
ওকে, চলেন 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 আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। 7 নম্বর কোশ্চেন কি বলছে একটু লক্ষ্য করেন। 7 নম্বর কি বলছে, এইখানের মধ্যে বলছে কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে। কি বলছে, এই আয়নটার মধ্যে কোনটার মধ্যে পোলারায়ন ঘটে। পোলারায়নটা কি জিনিস ভাইয়া, পোলারায়নটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের কি হয় থেকে সমযোজী বৈশিষ্ট্য, মানে কোনো একটা আয়নিক যৌগ কত বেশি পরিমাণে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করতেছে সেটাকে আমরা বলতেছি পোলারায়ন। এখন এই পোলারায়নের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফাজানের নীতি। কি আছে ভাইয়া, ফাজানের নীতি। এই ফাজানের নীতি যে আছে, এই ফাজানের নীতি থেকে আমরা বেসিক্যালি এখান থেকে দেখি যে আসলে কোনটা কি হবে ভাইয়া, পোলারায়ন সব থেকে বেশি হবে। ওইখানের মধ্যে যে একটা কনসেপ্ট আছে এরকম যে ভাইয়া ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বাড়লে ডিও এ অরবিটালের দিকে তখন মুভ করতে হয় আসলে। সো ক্যাটায়নের আকার ছোট কি বলছি, ক্যাটায়ন মানে যারা পজিটিভ, ক্যাটায়নের আকার কি বলছি ভাই, আকার ছোট, অ্যানায়নের আকার বড়। অর্থাৎ নেগেটিভ যারা, তাদের আকার কী হবে ভাইয়া, বড়। সো ক্যাটায়ন আর অ্যানায়নের আকার দেখলেই তো আমরা এখান থেকে বুঝতে পারবো। সো ফাজানের নীতি একটাই বিষয় বলে যে পোলার আয়ন কত বেশি পরিমাণে হয়েছে, অর্থাৎ কোনো একটা যৌগ কত বেশি পরিমাণে কী হবে, একটা আয়নিক যৌগ কত বেশি পরিমাণে আমাদের সমযোজী বৈশিষ্ট্য লক্ষ্য করবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো ওই কনসেপ্ট থেকে এখান থেকে আমরা দেখতেছি ফাজান ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। এবং অ্যান্টি ফাজান যে আছে, অ্যান্টি ফাজান হচ্ছে কি, ফাজানের জাস্ট উল্টা ঘটনা হবে। অর্থাৎ ক্যাটায়নের আকার কী হবে, ছোট না হয় বড় যদি হইতো, আর অ্যানায়নের আকার যদি কী হইতো, যে ছোট হয়ে যেত, তখন আমরা অ্যান্টি ফাজান নীতি বলতাম। অর্থাৎ ওই কনসেপ্ট থেকে যেহেতু আমাদের এটা ফাজানের নীতি মানবে, কি করবে, ফাজানের নীতি মানবে, ফাজানের নীতি মেনে চলে। ফাজানের নীতি যদি মেনে চলে তাহলে আমি এখান থেকে বলবো কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটবে। তাহলে পোলারায়ন কোনটা ঘটবে, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। তাহলে অ্যানায়ন এইখানের মধ্যে দেখতেছি সবগুলো কি থেকে অ্যানায়ন অ্যানায়ন অ্যানায়ন। তাহলে এইখানের মধ্যে আমরা জানি গ্রুপ 17 যেটাকে আমরা কি বলে থাকি ভাইয়া, যে হ্যালোজেন গ্রুপ বলা থাকে। সো হ্যালোজেন গ্রুপ যে আছে, গ্রুপ 17 এর মৌলগুলোকে বলা থাকে হ্যালোজেন। এবং এখান থেকে আমি আরও কিছু জিনিস একটু লিখে দেই, গ্রুপ 15 যে মৌল যে আছে এটাকে বলা থাকে নিকটোজেন, নিকটোজেন বা শ্বাসরোধকারী বলা থাকে। গ্রুপ 16 এর মৌলগুলোকে বলা থাকে কি ভাইয়া, আকরিক বা চালকোজেন, আকরিক বা চালকোজেন, কোজেন মৌল বলা থাকে। এবং গ্রুপ 2 যে আছে, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা থাকে মৃৎক্ষার, গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা থাকে কি ভাইয়া, ক্ষার ধাতু বলা থাকে। সো এইখানের মধ্যে গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোডিন হয় থাকে। অর্থাৎ গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে আমরা জানি আকার কি হয় থাকে, বড় হয় থাকে। সো এইখানের মধ্যে এই যে আয়োডাইড আয়ন যে রয়েছে এটার ক্ষেত্রে কি হবে ভাইয়া, সব থেকে বেশি মানে কি দেখা যাবে, যে ভাইয়া ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। অর্থাৎ দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখান থেকে আমরা কি বলবো ভাইয়া, অ্যানায়নের আকার বড় যে আছে এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ 7 এর কি হবে, 7 এর ডি নাম্বার হবে। ওকে, 7 এর ডি নাম্বার হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, সো ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। সো এখানে পোলার আয়ন যেহেতু বলেছে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, মানে কোনটা বেশি ফাজানের নীতি মানতেছে। সো পোলার আয়ন যেহেতু বলেছে সব ফাজানের নীতি মানতেছে। ফাজানের নীতি মানা মানে কি, অবশ্যই ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার যখন বড় হবে তখন এই ঘটনা ঘটবে। ওকে, চলেন তারপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনটা কি বলছে আমাদের, যে ভাইয়া 27 গ্রাম, কি বলছে 27 গ্রাম। অর্থাৎ এটা অবভিয়াসলি কি বলছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে। কি আছে, অবভিয়াসলি আমাদের ডাব্লিউ এর মান দেওয়া আছে, অর্থাৎ কোনো পদার্থের ভর বলছে। তড়িৎ কোষের ক্যাথোডে কি হইলো, তড়িৎ কোষের মধ্যে ক্যাথোড যে আছে, অ্যানোড এবং ক্যাথোড। তড়িৎ কোষের মধ্যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে এখান থেকে কোষ আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আসলে ঘটনা কি ঘটে থাকে। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে এইখানের মধ্যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে যে ঘটনা ঘটে থাকে, আর তড়িৎ রাসায়নিক কোষ থেকে কি ঘটনা, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শক্তি থেকে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় থাকে, বাট এখানে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে উৎপন্ন হয় থাকে। এখন ঘটনা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে অ্যানোড এবং ক্যাথোড থাকে। এইখানের মধ্যে অ্যানোড যে আছে, অ্যানোডটা কি হয় থাকে, পজিটিভ হয় থাকে। অ্যানোড কি হয় থাকে, পজিটিভ হয় থাকে। ক্যাথোড কি হয় থাকে ভাই, নেগেটিভ হয় থাকে। এখন এখানের মধ্যে কথা হচ্ছে এইখানের মধ্যে ঠিক এটা উল্টা ঘটনা এখানে ঘটে থাকে। বাট অ্যানোডে সবসময় কী ঘটে থাকে ভাইয়া, অ্যানোডে সবসময় জারণ ঘটে, অ্যানোডে জারণ। আর ক্যাথোডে কী হয় থাকে, বিজারণ। ক্যাথোডে বিজারণ ঘটে। এখন আমার কথা হচ্ছে এইখানের মধ্যে ক্যাথোডে জমা হয় কি পরিমাণ, অর্থাৎ তোমরা জানো ওইখানের মধ্যে একটা কনসেপ্ট তোমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক চ্যাপ্টারের মধ্যে। সো ওই কনসেপ্ট থেকে তোমরা জানো যে আসলে এখানে
আমরা দেখে থাকি যে কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে কি পরিমাণ পদার্থ জমা হবে সেটা আসলে ওই তড়িতের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের উপর নির্ভর করে থাকে, যেটাকে আমরা কি বলে থাকি কিউ সমানুপাতিক কি হয়ে থাকে, যে কিউ এর সাথে সমানুপাতিক সম্পর্ক, ডাব্লিউ সমানুপাতিক কি হয়ে থাকে, ডাব্লিউ সমানুপাতিক কি হয়ে থাকে, কিউ হয়ে থাকে। সো এখান থেকে পরবর্তী MIT EF এরকম আমাদের নিয়ে আসা হয়। ওকে, সো ওই যে কিউ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল MIT/EF নেওয়া হয়, বাট আমরা এখানে জেনারেলি যে ফর্মেটটা ইউজ করবো কিউ ইকুয়াল ENF এই ফর্মেটটা ইউজ করবো, এই ফর্মেটটা ইউজ করবো। এবং আমরা কিউ ইকুয়াল কি জানি ভাইয়া, কিউ ইকুয়াল জানি আমরা IT, অর্থাৎ একক প্রস্তুতের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে আমরা কি বলে থাকি ভাইয়া, চার্জ, যে কি পরিমাণ চার্জ প্রবাহিত হলো সেটা আমরা হচ্ছে তড়িৎ প্রবাহ বলে থাকি, অর্থাৎ কিউ ইকুয়াল IT আমরা জানি। সো এখন যেহেতু আমাদের ক্যাথোডে কি পরিমাণ জমা হবে, বিদ্যুৎ জমা হবে, যেহেতু এখানে ফ্যারাডে এককে সবগুলো দেওয়া আছে, কি আছে, ফ্যারাডে এককে সবগুলো দেওয়া আছে। তার অ্যালুমিনিয়াম যেহেতু মৌলটা আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা কত জানি, কারণ অ্যালুমিনিয়াম কি হচ্ছে 3+, অর্থাৎ আমরা জানি তুল্য সংখ্যা হচ্ছে কি ভাইয়া, যতটা ইলেকট্রন আদান প্রদান ঘটলো, অর্থাৎ এখানে 3টে ইলেকট্রন আদান প্রদান ঘটছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কিউ আমাদের বের করতে হবে, এবং এর মান হচ্ছে কি 3, এবং এন যে রয়েছে 27 গ্রাম, অ্যালুমিনিয়াম ডাব্লিউ বাই কি করে আণবিক ভর, এটার মান কত দেওয়া আছে ভাই 27 গ্রাম, এবং আমরা জানি আণবিক ভর অ্যালুমিনিয়ামের কত হয় থেকে 27 হয় থেকে, এবং এখানে এফ, সো কিউ ইকুয়াল ENF। সো এখান থেকে আমাদের কি হবে ভাই 27, অর্থাৎ 3 ফ্যারাডে আমাদের কি লাগবে, বিদ্যুতের প্রয়োজন হবে, অর্থাৎ এখান থেকে আনসার আমরা পেয়ে যাচ্ছি 3 জাস্ট ফ্যারাডে, 3 ফ্যারাডে, যেটা প্রথমেই আমাদের আনসার দেওয়া ছিল। ওকে, সো জাস্ট একটুখানি চোখে দেখলেই তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো আনসার করতে পারো। ওকে, সো একটু ভাইকে বলো যে আসলে এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু জাস্ট ভাইকে বলো যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। এটা বেসিক্যালি তোমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে এসেছিল, সো একটুখানি জাস্ট ভাইকে বলো। ওকে, দেখেন নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, 9 নম্বর কোশ্চেনটা একটুখানি লক্ষ্য করেন, তাহলে বুঝে যাবেন যে ভাইয়া এখানে এইটা বেসিক্যালি আমাদের কর্মমুখী রসায়ন যে রয়েছে, এই কর্মমুখী রসায়ন চ্যাপ্টার থেকে এসেছে। বলছে দুধ একটি, যে আসলে দুধটা আসলে কি জিনিস, যে আসলে তোমরা সবাই ছোটোবেলায় বড়োবেলায়ও হচ্ছে কি করো, তুমি দুধ পান করে থাকো। সো দুধ একটা আসলে কি হবে, সলিউশন মানে দ্রবণ, জেল, সলিউশন মানে হচ্ছে দ্রবণ, নাকি জেল, নাকি এটা কলয়েড, নাকি এটা সাসপেনশন। দেখো তোমরা একটা সবাই জিনিস জানো, সেটা হচ্ছে কি যখন হচ্ছে তোমাদের অসুস্থ হয়ে যাও তোমরা, বা ডক্টর যখন তোমাদেরকে হচ্ছে মোটামুটি প্রেসক্রাইব করে দেয়, তখন তোমরা একটা বিষয় দেখো যে আসলে বোতলের গায়ে, বেসিক্যালি ওষুধের বোতলের গায়ে লেখা থাকে সাসপেনশন, অর্থাৎ এটা সাসপেনশন হওয়ার পিছনে যে লজিক বা কারণ সেগুলোর মধ্যে হচ্ছে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কণার আকারের উপর ডিপেন্ড করে যে আসলে এটা কীরকমটা হবে, অর্থাৎ ওইখানের মধ্যে যে গুঁড়ো গুঁড়ো পদার্থগুলো থাকে এটার আকারের উপর বেসিক্যালি ডিপেন্ড করে থাকে যে আসলে এটা কোন জিনিস হবে, অর্থাৎ এখানে জেল হবে নাকি সলিউশন হবে নাকি কলয়েড হবে, আসলে কোনটা হবে। সো এইখানের মধ্যে সাসপেনশন যে রয়েছে, সাসপেনশনের ক্ষেত্রে আমরা দুধের কণাগুলো আকার যে রয়েছে এটা আমরা বেসিক্যালি কি দেখি না, অবভিয়াসলি সেম দেখি না, এটা কি হয়ে থাকে যে ভাই আরো বড় বড় হয়ে থাকে। সো সাসপেনশন হওয়ার কোনো চান্স এখানে নাই। ওকে, সো এখান থেকে জেল যে রয়েছে, জেলের ক্ষেত্রে এটা কি হয়ে থাকে আরো গাঢ়ত্ব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। সো এটা আমাদের হচ্ছে না, এখান থেকে সলিউশন হচ্ছে না, এন্ড দেন আমাদের এখান থেকে কি হবে ভাইয়া, কলয়েড হবে। কি হবে, কলয়েড হবে। এখন ভাইয়া কলয়েড সিস্টেম, কারণ কি এখানে কি থেকে চর্বি এবং প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো জলে দ্রবীভূত না হয়ে সমসত্ব হয়ে মিশ্রিত অবস্থা থাকে, কি থেকে চর্বির কণা থাকে, এখানে দুধের মধ্যে কি থেকে চর্বির কণা যে রয়েছে, চর্বির কণা থাকে, কি থেকে চর্বি যে রয়েছে, চর্বির কণা থাকে, এবং এইখানের মধ্যে কি থেকে প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা, প্রোটিন যে রয়েছে, প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো, প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র কি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যে রয়েছে, কণাগুলো এখানে অবস্থান করে থাকে, এবং কণাগুলো অবস্থান করার কারণে এটা আকারটা বড় হয়ে থাকে, আকারটা বড় হলেই সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, কলয়েড বলতেছি। কি বলতেছি, কলয়েড। ওকে, যার কারণে এটা আমাদের কি হবে ভাইয়া, কলয়েড হবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করে কি বলছে, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটা শক্তিশালী অ্যাসিড, নিচের অ্যাসিডগুলোর মধ্যে আসলে কোন অ্যাসিডটাকে আমরা কি বলবো, শক্তিশালী অ্যাসিড বলতে পারবো। এখন দেখো আমার কথা হচ্ছে শক্তিশালী অ্যাসিড হওয়ার ক্ষেত্রে এইখানের মধ্যে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে সবগুলোর মধ্যে অক্সিজেন যুক্ত আছে। কি আছে, অক্সিজেন যুক্ত আছে। বিভিন্ন ধরনের পারপাসে বিভিন্ন ধরনের অ্যাসিডের কনসেপ্টগুলো হয়ে থাকে। সো এইখানের মধ্যে যেহেতু আমাকে বলেছে যে এই অ্যাসিডগুলোর মধ্যে আসলে কোন অ্যাসিডটা কী হবে, শক্তিশালী অ্যাসিড হবে, সেটা আমার কাছ থেকে জানতে চাইছে। এখন শক্তিশালী অ্যাসিড হওয়ার ক্ষেত্রে লক্ষ্য বা কন্ডিশনটা কী হয়ে থাকে, শক্তিশালী অ্যাসিড হওয়ার ক্ষেত্রে এগুলো সবগুলো যে কী হয়ে থাকে, অক্সো অ্যাসিড। কী হয়ে থাকে, অক্সো অ্যাসিড। এখন অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কী হয়ে থাকে, কেন্দ্রীয় মৌল জারণ সংখ্যার উপর নির্ভর করে। কী থেকে, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যেটা আছে জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে, যে আসলে যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে সে তত বেশি পরিমাণে কী হয়ে যাবে, অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করবে। সো ওই কনসেপ্ট থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখো এখান থেকে যে ভাই কেন্দ্রীয় মৌল হচ্ছে কি, যেটা সিঙ্গেল অবস্থা থাকে, নাইট্রোজেন, তাহলে 3 দুগুণ হচ্ছে কি ভাইয়া -6 প্লাস হচ্ছে কি 1, তার মানে এটা হচ্ছে কি +5। তারপরে এখানের মধ্যে ক্লোরিন যে আছে 4 দুগুণ -8, আর এখানে হচ্ছে কি ভাই +1, তার মানে এখানে হচ্ছে কি যে ভাই +7। এইখানের মধ্যে দেখতেছি -3 দুগুণ 6, আর এখানে হচ্ছে +1, তার মানে এইখানের মধ্যে আয়োডিনের ক্ষেত্রে কত হচ্ছে, +5। তাহলে এখান থেকে কি দেখতেছি,
এইখানের মধ্যে কি দেখতেছি 3 × 6 -6 আর এখানে আছে +3, তাহলে এখানে আছে কি ভাই +3। অর্থাৎ কেন্দ্রীয় মৌলগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে আসলে এইখানের মধ্যে ক্লোরিন যে আছে এই ক্লোরিনের ক্ষেত্রে এই লক্ষ্য করা যাচ্ছে যে সব থেকে কী হবে তার জারণ মান, কেন্দ্রীয় জারণ মান সব থেকে বেশি হয়ে থাকে। সো এই কারণে আমরা এখান থেকে বলতেছি যে ভাই আসলে এখান থেকে কী হবে আমাদের কোন অ্যাসিডটা সব থেকে বেশি পরিমাণে শুরু হবে, সেটা হচ্ছে হাইড্রোপারক্লোরিক অ্যাসিডটা আমাদের কী হবে সব থেকে বেশি পরিমাণে কী হবে যে ভাইয়া শক্তিশালী হবে। এখন এখান থেকে দেখো ভাইয়া আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ভাইয়া এই যৌগটা, আচ্ছা একটুখানি দাঁড়ান, এই যে ভাই আমি এখানে থেকে একটা বিষয় বলতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে এইখানের মধ্যে দেখো যে ভাইয়া এইখানের মধ্যে এই যৌগটা আর এইখানের মধ্যে এই যৌগটা আছে, দুইটার ক্ষেত্রে আসলে কোনটা বেশি পরিমাণে শক্তিশালী, এইটা নাকি এইটা, কোনটা বেশি পরিমাণে শক্তিশালী? যে ভাইয়া নাইট্রিক অ্যাসিড নাকি হাইড্রোজেন আয়োডাইড অক্সাইড যে আছে এইটা আমাদের বেশি পরিমাণে শক্তিশালী? দেখো দুইটার ক্ষেত্রে জারণ মান দেখছে যে +5, এটার ক্ষেত্রে দেখছে যে +5, তাহলে এই দুইটার ক্ষেত্রে যে +5 দুইটাই থাকে, তাহলে আসলে কোনটা আমাদের হবে? অর্থাৎ যখন এক্ষেত্রে এরকম ঘটনাটা লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে তোমাদের কেন্দ্রীয় মৌল আকার যার ছোট, আকার কি হবে যার ছোট, আকার যার ছোট সে তত বেশি পরিমাণে কী হবে ছোট মরিচের ঝাল অনেক বেশি। অর্থাৎ তখন আমরা দেখতে পারবো যে এই দুটো অ্যাসিডের মধ্যে কী দেখা যাবে ভাইয়া, এই দুটো অ্যাসিডের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে নাইট্রিক অ্যাসিড যে রয়েছে HNO3 এই অ্যাসিডটা কী হবে বেশি হবে, তারপরে হাইড্রোজেন আয়োডাইড O3 এটা কী হবে কম হয়ে যাবে। ওকে ওকে, সো ওই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে এই বিষয়টা এখান থেকে দেখতে পারি। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে সবাই একটু বলেন আমাকে যে ভাই এই কনসেপ্টটা সবার বোঝা গেছে কিনা? এই কনসেপ্টটা হয়তো বা সবার বুঝতে পারার কথা যে ভাই আসলে কোনটা এখান থেকে যখন আমাদের সেম থাকবে তখন আমরা হচ্ছে কীভাবে বলবো। ওকে চলেন 11 নম্বর কোশ্চেন আমরা দেখে ফেলি। 11 নম্বর কোশ্চেন কি বলছে, এইটা বেসিক্যালি একবারে ছোটোবেলার বাচ্চা লেভেলের জিনিসপত্র। এখন বলতে পারো ভাই কেন বাচ্চা লেভেলের জিনিসপত্র? কারণ গুণগত রসায়ন চ্যাপ্টারটা তোমরা এমনভাবে ভাই পড়ো, আসলে এমনভাবে আসলে পড়ো যে আসলে ভাই পড়তে অবস্থা খারাপ করে দাও। সো এইটা হচ্ছে এই কারণে বাচ্চা লেভেলের কোশ্চেন, কারণ ভাই পড়তে অনেকবার পড়ে ফেলছো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে ভাই এটা একটা কি বাচ্চা লেভেলের কোশ্চেন হয়ে গেছে। কি বলছে এখানে যে ভাইয়া এইখানের মধ্যে A2B3 এর দ্রাব্যতা কি বলছে ভাই এস, হলে দ্রাব্যতা গুণফল কত? অর্থাৎ দ্রাব্যতা গুণফল বলতে আমি কি বোঝাচ্ছি, দ্রাব্যতা গুণফল বলতে আমি বোঝাচ্ছি KSP বা সলুবিলিটি প্রোডাক্ট, KSP বা সলুবিলিটি প্রোডাক্ট। এখন এই সলুবিলিটি প্রোডাক্টটা কী হয় থেকে যে কত হবে সেটা আসলে তোমার কাছ থেকে বের করতে বলছে, এবং এখানে বলা আছে কি ভাই দ্রাব্যতা আমাদের দেওয়া আছে কত ভাই এস। যখন এইরকম কনসেপ্ট দেওয়া থাকে আমরা সলুবিলিটি প্রোডাক্টটা জানি যে আসলে খুব শর্টকাটে আমরা এখান থেকে বলে থাকি বা আমি এইভাবে পড়াই বেসিক্যালি, সেটা হচ্ছে KSP সলুবিলিটি প্রোডাক্ট যদি বলে KSP যদি এস দেওয়া থাকে সেটা হচ্ছে আমার ওপর আমি, তারপরে তোমার ওপর কি দেবো ভাইয়া তুমিকে দেবো, তারপরে দুইজনের মধ্যে কি আছে ভাই কমন পার্ট কি দ্রাব্যতা এস না, সো এস হবে কি তুমি প্লাস আমি অর্থাৎ মিলেমিশে একাকার হয়ে যাবে তুমি প্লাস আমি, তাহলেই কিন্তু কি হয়ে যাবে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফলটা বের হয়ে যাবে, এখন বলতে পারো ভাই কেমনে, আসেন চট করে দেখে ফেলি। কি বলছে ভাইয়া A2B3 বলছে, তাহলে আমার ওপর আমি তার মানে আমার সাথে আছে কত 2, অর্থাৎ আমার সাথে আমি তার মানে আমার উপরে আমি কি করবো 2 বহাই দেবো, তারপরে কি হচ্ছে তোমার ওপর তুমি তার মানে 3 এর উপর কি করবো 3 বহাই দেবো, অর্থাৎ আমার ওপর আমি তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হবো কেমনে, ওই যে দ্রাব্যতা আমাদের দেওয়া আছে এর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, কি হবে এই যে 2 আর 3 কি হয়ে যাবে আমি আর তুমি মিলে একাকার বলা হয়েছে। সো ওই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি 2 2 কি হবে 4, 3 এ 27, তাহলে এখান থেকে S⁵, তাহলে এখান থেকে 27 4 108 S⁵ কি হবে 5। যদি এখান থেকে এই যৌগটা না দিয়ে দেবো বলতো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হইতো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বলতো তাহলে এখান থেকে কি হইতো যে ভাই আমার ওপর আমি তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হবো তুমি প্লাস আমি, তাহলে এখান থেকে কি হবে তখন 27 S⁵ মানে S⁴ হয়ে যেত। বোঝা গেছে সবার? জাস্ট ভাই চোখের দেখাই আমরা সব কিছু আনসার করে ফেলতে পারি। এবং এখান থেকে তোমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ওই যে আমরা জানি আয়নিক গুণফল যে রয়েছে, আয়নিক গুণফল আর ইকুয়াল হচ্ছে কি সলিউবিলিটি প্রোডাক্ট যদি সেম হয় থাকে তাহলে সম্পৃক্ত দ্রবণ হয় থাকে, কি হয় থাকে সম্পৃক্ত দ্রবণ হয় থাকে, এই জিনিসটা রাখতে হবে। এবং KIP এর মান বড় হলেই কি হয় KSP কম হলেই সেটা আমরা বলবো কি ভাইয়া অতিপৃক্ত দ্রবণ হয় থাকে, অতিপৃক্ত এটা আসতে পারে। ওকে, সো এই কনসেপ্ট একটু মাথায় রাখবেন। ওকে চলেন এবং এইখানের মধ্যে সম্পৃক্ত দ্রবণটা হয় থেকে বেসিক্যালি যে ঘটনাটা হয় থেকে সম্পৃক্ত গুণফল বা দ্রাব্যতা গুণফলটা হয় থেকে স্বল্প দ্রবণীয় লবণের জন্য, কি হয় থেকে স্বল্প দ্রবণীয় লবণ। কিন্তু এইখানের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যে রয়েছে, এই সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, এই লবণটা কিন্তু 100% আয়নিত হয় থেকে 100% আয়নিত লবণ। সো এই 100% আয়নিত লবণের জন্য আবার কি হবে না এই সূত্রটা খাটবে না, KSP বা সলিউবিলিটি প্রোডাক্ট হবে না। চলেন নেক্সট কোশ্চেন 12 নম্বর। কি বলেছে আমাদেরকে যে কোনটি হেটারোসাইক্লিক যৌগ, কি বলছে হেটারোসাইক্লিক যৌগ।
এখন জানো তোমরা যে আসলে যৌগ যে আসে জৈব যৌগকে বিভিন্নভাবে ক্লাসিফাইড করা যায়, বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে ক্লাসিফাইড করা যায়, কিন্তু এইখানের মধ্যে বলছে হেটারোসাইক্লিক, অর্থাৎ সাইক্লিক মানে হচ্ছে যে চাক্রিক আমরা যেটাকে বলি, অর্থাৎ এর মেইন ফ্রেম বা মেইন কাঠামো যে আছে এই মেইন কাঠামোর মধ্যে হেটারো আমরা জানি হোমো বায়োলজির মধ্যে পড়ছিলাম হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, হোমোজেনাস, হেটারোজেনাস এই কনসেপ্টগুলো পড়ছিলা বা ইন ফিউচারে পড়বা। সেটা হচ্ছে হেটারো মানে কি ভাইয়া, বিষম। হেটারো মানে বিষম, অর্থাৎ যেটা হওয়ার কথা সেটার থেকে অন্য কিছু একটা হয়ে গেছে। হোমো মানে একই প্রকৃতির, যেমন আমি যদি বলি বেনজিন, কি বললাম ভাইয়া, বেনজিন, এইটা কি হয় থেকে ভাই বেনজিন, বেনজিনের মেইন ফ্রেম বা মেইন কাঠামো হচ্ছে কি এইটাকে বলতেছে না, অর্থাৎ এইখানের মধ্যে কার্বন ব্যতীত অন্য কোনো জিনিসপত্র কি আছে মেইন কাঠামোতে, নাই। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটাকে বলো কি ভাই, হোমোসাইক্লিক। কি বলবো, হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক যৌগ একটা, মানে মেইন কাঠামোতে অন্য কোনো কিছু নাই। এইখানের মধ্যে কি বলছে যে ভাই নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনটা কিরকম হয় থেকে NO2, এইখানের মধ্যে বেনজিন বলা, অর্থাৎ মেইন কাঠামোতে আমরা কি দেখতেছি ভাইয়া, যে মেইন কাঠামোতে এইটা হচ্ছে মেইন কাঠামো, এর বাইরে আছে, মানে বাইরের দিকে আছে, বাট মেইন কাঠামোতে কোনো কিছু চেঞ্জ করে নাই, যার কারণে এটাও একটা হোমোসাইক্লিক। সাইক্লোবেনজিন, সাইক্লোবেনজিন অর্থাৎ এই যে এরকম করে সাইক্লোবেনজিন বলছি, এটা হচ্ছে সাইক্লোবেনজিন। ন্যাপথেলিন যে আছে, ন্যাপথেলিন কি হয় থাকে ভাই, দুইটা বেনজিন বলা যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে সেইটাকে আমরা কি বলে থাকি, ন্যাপথেলিন বলে থাকি। আর এখানে যদি এরকম হয় থাকে অ্যান্থ্রাসিন, যেটাকে আমরা বলে থাকি তিনটা বেনজিন বলা যদি যুক্ত হয় থাকে তখন সেটাকে আমরা বলে থাকি অ্যান্থ্রাসিন। ওকে, এটা হচ্ছে অ্যান্থ্রাসিন আমরা বলি, যদিও আমাদের পারফেক্ট আঁকা হয়নি আমার। সো এইটা আমরা বলে থাকি। সো এইখান থেকে আমরা দেখতেছি এদের বেনজিন বলা মেইন কাঠামোর মধ্যে কোনো কিছু নাই, বাট ফিউরান যে যোগটা আছে, ফিউরান যোগটা যদি তুমি লক্ষ্য করো তাহলে এখান থেকে দেখতে পারবা যে এইটা হয় থেকে আমাদের এরকম এখানে দ্বিবন্ধন থাকে দুই দিকে। সো এইখানের মধ্যে মেইন কাঠামো বা মেইন ফ্রেমের মধ্যে কি আছে ভাই, অন্য কোনো একটা সাবস্টিটেন্ট চলে আসছে বা কম্পোনেন্ট চলে আসছে। সো ফিউরানটা হচ্ছে কি ভাই আমাদের হেটারোসাইক্লিক। ন্যাপথেলিন যে আছে, ন্যাপথেলিনের ক্ষেত্রে এন চলে আসে। পিরিডিন যে আছে এগুলোর ক্ষেত্রে কি আছে ভাই, মেইন কাঠামোর মধ্যে অন্য কোনো একটা সাবস্টেন্স যদি চলে আসে তখন সেটাকে আমরা বলে থাকি ভাই হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। সো এটা হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক যৌগ। সো একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা যে ভাইয়া এটা সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা। ওকে ওকে, চলেন চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি। 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলেছে আইসোটনের উদাহরণ। কি বলছি, আইসোটনের উদাহরণ। আইসোটন তোমরা জানো, আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, আইসোবার। এখন এইখানের মধ্যে আইসোটন ন থেকে আমি মাথায় রাখবো নিউট্রন সংখ্যা সেম, সংখ্যা একই। এখন নিউট্রন সংখ্যা বলতে কি বোঝাচ্ছি আমি, এই যে নিউট্রন সংখ্যা কীভাবে আসে, নিউট্রন সংখ্যা আসে যে ভাই ভর সংখ্যা মাইনাস কি হয় থেকে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস কি হয় থেকে প্রোটন সংখ্যা। সো সেটা থেকে আমরা পাই কি ভাই, নিউট্রন সংখ্যা। সো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যেটা আছে এখান থেকে আমরা পাই কি ভাই, নিউট্রন সংখ্যা। এখন আমার কথা হচ্ছে এইখানের মধ্যে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এখানে আমাকে যেহেতু বলছে আইসো, আইসো শব্দের অর্থ কি আমরা জানি, আইসো শব্দের অর্থ হয়ে থাকে আমাদের কি হয় থাকে, আইসো শব্দের অর্থ আইসো মানে হয় থাকে একই, আইসো মানে কি একই হয়ে থাকে। সো আইসোটোন অর্থাৎ একই ধরনের নিউট্রন দেখা যাবে। আইসো মানে হচ্ছে একই ধরনের থেকে হচ্ছে প্রোটন সংখ্যা যদি হয়ে থাকে তখন আইসোটোপ বলে থাকি। এবং আইসোবার অর্থাৎ একই ধরনের যদি ভর সংখ্যা থাকে, একই ভর সংখ্যা হয়ে থাকে তখন সেটাকে আইসোবার বলে থাকি। এখন এইখানের মধ্যে দেখো আইসোটোন অর্থাৎ এইখানের মধ্যে আমরা জানি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিল করে যদি দেখি তাহলে এখানে আসতেছে 20, এখানেও আসতেছে 20। এইটা দেখে লাফায় জাস্ট ঠাস করে কি করবা, আনসারটা দিয়ে দেবে, তারপরেই কি হয়ে যাবে, তারপরেই কিন্তু খেল খতম হয়ে যাবে। এখন বলতে পারো ভাই কেন আপনি না বললেন, এদের ডিফারেন্স নিয়ে হয়ে যায়। আরে বাপ দেখ এইখানের মধ্যে পটাশিয়াম যে আছে না, এই পটাশিয়ামের কি প্রোটন সংখ্যা কত হয় দেখে 19 না। আমরা জানি কোনো একটা মৌলের আইডেন্টিটি নির্ধারণ করে দিয়ে থাকে, বা যেমন তোমার আইডেন্টিটি নির্ধারণ করে দিয়ে থাকে, তোমার নামের অনেকজন মানুষ থাকতে পারে, বাট এমন কিছু কিছু পার্টস রয়েছে তোমার ভিতরে যেই পার্টসগুলোর কারণে তোমাকে একটা টোটালি আরেকটা মানুষ থেকে হচ্ছে আলাদা, সেটা হচ্ছে ডিএনএ হতে পারে, অথবা আমরা বলে থাকি ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে তোমার রেটিনা। সো এরকম যে পার্টগুলো আছে এই অংশগুলো থেকে আমরা বলতে পারি তুমি একটা মানুষ থেকে হচ্ছে ডিফারেন্ট, তোমার নামের সেম মানুষ থাকতে পারে, বায়াসিং হইতে পারে। কিন্তু এইখানের মধ্যে দেখো পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়াম হচ্ছে অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে কোনো মৌলের একটা আইডেন্টিটি নির্ধারণ করে দিয়ে থাকে, ও ইউনিক যে সেটা নির্ধারণ করে দিয়ে থাকে। অর্থাৎ এখান থেকে প্রোটন
সংখ্যা আমি দেখতেছি 20, যেটা কোনোভাবে পটাশিয়াম হইতে পারে না, ক্যালসিয়াম। সো এটাও ক্যালসিয়াম, এটাও ক্যালসিয়াম বোঝাচ্ছে, বাট এখানে এটা লিখেছে হয়তো বা ভুল। সো এই কারণে এই অপশনটা আমাদের হবে না। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে ভাই এখান থেকে আমরা নিউটন সংখ্যা কত দেখতেছি, যে ভাই 15 থেকে এখান থেকে হচ্ছে 16 আসছে, এবং এখানের মধ্যে 16 দেখতেছি। হ্যাঁ, এই যে নিউটন সংখ্যা দুটোই সেম আছে, যার কারণে এটা হচ্ছে কারেক্ট আনসার। বাট এইখান থেকে দেখতেছি ভর সংখ্যা সেম, তার মানে এটা হচ্ছে কি আইসো বার। এখানেও দেখতেছি ভর সংখ্যা সেম, যার মানে এটাও আইসো বার। বোঝা গেল সবার? একটু বলেন দেখি আমাকে। সবাই একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? আইসিটিতে কেমনে চলে গেলাম? ও আচ্ছা, বুঝতে পারছি। ক্রায়ো সার্জারি, তারপরে হচ্ছে ওই যে ফার্স্ট যে চ্যাপ্টারগুলো আছে না তোমাদের, ওই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নেটওয়ার্কিং আর হচ্ছে তোমাদের কি ডেটা কমিউনিকেশন, এরকম কিছু আছে। সো ওই পার্টগুলোর মধ্যে চলে গেছি। আরে না, ওইগুলো পার্টের মধ্যে যাওয়া গেল। এগুলো কেমিস্ট্রির মধ্যেও আছে। তোমরা হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টারের মধ্যে দেখছিলাম যে এমআরআই এর যদি আরও ইলাবোরেট আলোচনা করতে যাও, তারপর হচ্ছে বর্ণালী মিতির মধ্যে আরও ইলাবোরেট আলোচনা করতে যাও, তখন হচ্ছে ওইগুলো কনসেপ্ট পড়ানো হয় থেকে একাডেমিকই ওটা। ওকে চলেন, 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে কোমল পানীয়তে, অর্থাৎ এই সফট ড্রিঙ্কস যেটা তোমরা খাও অনেক পছন্দ করো, যে ভাইয়া কোকা কোলা, তারপর মোজো, তারপরে স্প্রাইট, তারপর হচ্ছে ভুলে গেলাম নামটাই। ওকে, সো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে স্প্রিট, সো এরকম, তারপরে হচ্ছে আরও মোজো, এরকম আরও অনেক কিলো আছে। সো এই কোমল পানীয় যে রয়েছে অর্থাৎ সফট ড্রিঙ্ক আমরা যেটাকে বলতেছি, যেখানে হচ্ছে কি উচ্চ চাপে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড এখানে মিশন অবস্থা থাকে। সো এর পিএইচ পরিসরটা আসলে কত হয় থাকে, পিএইচ এর মানটা আসলে কত হয় থাকে। সো এদের ক্ষেত্রে পিএইচ এর মান কত হয় থাকে সেটা তোমার কাছ থেকে কি করছে ভাইয়া জানতে চেয়েছে। এখন এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কি প্রকৃতির হয় থাকে ভাইয়া, যেহেতু কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড কি হয় থাকে ভাইয়া, এখান থেকে একটা কনসেপ্টের আমাকে বলে দাও যে ভাই কার্বন ডাইঅক্সাইড আসলে কোন প্রকৃতির, এটা কি অ্যাসিডীয় প্রকৃতির নাকি ক্ষারীয় প্রকৃতির? কার্বন ডাইঅক্সাইডটা অম্লীয় প্রকৃতির নাকি ক্ষারীয় প্রকৃতির? যেহেতু আমরা জানি অধাতুর অক্সাইড সবগুলো কি হয় থাকে অম্লীয় হয় থাকে, যার কারণে এটা কার্বন ডাইঅক্সাইড কি হবে ভাইয়া অম্লীয় প্রকৃতির হবে, অধাতুর অক্সাইড অম্লীয়। সো ওই কনসেপ্ট থেকে অধাতুর অক্সাইড হচ্ছে কি অম্লীয়। সো অম্লীয় হওয়ার কারণে আমরা এখান থেকে দেখবো যে কোমল পানীয় সাধারণত কি হয় থাকে ভাইয়া, কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস কি হয় থাকে ভাইয়া অম্লীয় প্রকৃতির হয় থাকে, কি হয় থাকে অম্লীয় প্রকৃতির। কারণ অম্লীয় প্রকৃতির ক্ষেত্রে কি হয় থাকে ভাইয়া, এখানে পিএইচ এর কি হয় থাকে, পিএইচ এর মান আমাদের কি হবে যে 1 থেকে 7 এর নিচে হবে, অবভিয়াসলি কি হবে 7 এর নিচে হবে। সো কোনোভাবে আমরা 7 এর বেশি এখান থেকে দেখতে পারবো না, এবং এমনও হবে না যার কারণে আমাদের কি হবে পেটের মধ্যে পীড়া হবে, এরকম কোনো ঘটনাও আবার এখান থেকে লক্ষ্য করা যাবে না। অর্থাৎ সাধারণত কোমল পানীয় যে রয়েছে, কোমল পানির ক্ষেত্রে পিএইচ এর মান কি থাকে ভাই 2.1 থেকে, পিএইচ এর মান কি থাকে ভাইয়া, পিএইচ এর মান কোমল পানির ক্ষেত্রে 2.1 থেকে কি থাকে ভাই আমাদের 7.4 পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি দেখা যায় ভাইয়া যে পিএইচ এর মান কি থাকে 7 এর নিচে দেখা যায়, 4 এর নিচে দেখা যায়, 4 এর নিচে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ওই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি 2 থেকে কি হবে ভাইয়া 4 হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে 2 থেকে 4 এর মধ্যেই হয়ে থাকে। ওকে, এই তো জোস মনি, ওকে জোস, চলেন। সো এখান থেকে বোঝা গেছে আশা করি যে আসলে ভাই এটার আনসারটা কেন এরকমটা হইলো, 2 থেকে 4 কেন হইলো, কারণ অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। সো অম্লীয় প্রকৃতির হলেই আমাদের কি করতে হবে, সেটা অবভিয়াসলি আমাদেরকে ওইভাবেই কি করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। 15 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নের কোন মূলকটি বেনজিন বলয় সক্রিয়কারী, অর্থাৎ নিচের কোন মূলকটি বেনজিন বলয় কি করে থাকে ভাই সক্রিয় করে থাকে। অর্থাৎ বেনজিন বলয়ের মধ্যে হচ্ছে আমরা জানি দুইটা মূলক থাকে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক। অর্থাৎ বেনজিন বলয়কে সক্রিয় করার জন্য দুই ধরনের আমাদের গ্রুপ থাকে সক্রিয় করার জন্য, অর্থাৎ সক্রিয় অথবা নিষ্ক্রিয় করার জন্য। অর্থাৎ বেনজিন বলয়কে সক্রিয় অথবা নিষ্ক্রিয় করার জন্য একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক থাকে, প্যারা একটা হচ্ছে মেটা নির্দেশক। এই মেটা নির্দেশক যে রয়েছে, মেটা নির্দেশকটা যে কাজ করে থাকে সেটা হচ্ছে নিষ্ক্রিয় করে থাকে, আর অর্থপ্যারা কি থাকে ভাই সক্রিয় করে থাকে। এখন অর্থপ্যারাগুলো কারা কারা হয় থাকে, যাদের মধ্যে দেখবা সিঙ্গেল বন্ধন আছে তারাই কি থাকে যে ভাই অর্থপ্যারা হয় থাকে। আর মেটা নির্দেশক যে রয়েছে যারাও কি হয় থাকে ভাইয়া ডাবল বন্ড অথবা ত্রিপল বন্ধন থাকে, এদের মধ্যে কি দেখা যায় ভাইয়া মেটা নির্দেশক দেখা যায়। বাট অর্থপ্যারা নির্দেশক আছে, কিন্তু ওই যে বললাম
সরিষার মাঝেও হচ্ছে কি দেখা যায়, ভূত দেখা যায়। সো এরকম কন্ডিশন থেকে এখান থেকে বেসিক্যালি বলা যায় যে আসলে অর্থোপ্যারা নির্দেশক যেমন হ্যালোজেন মৌলগুলো সিঙ্গেল বন্ধনে হয়ে থাকে, বাট সেটা কি থাকে, বেনজিন বলাকে কি থাকে ভাই নিষ্ক্রিয় করে থাকে, কি থাকে নিষ্ক্রিয় থাকে। বাট অর্থোপ্যারা নির্দেশক কিন্তু বেনজিন বলাকে কি থাকে নিষ্ক্রিয় করে থাকে। অর্থাৎ এখানে অর্থোপ্যারা নির্দেশকদের হচ্ছে সক্রিয় করে থাকে। সক্রিয় কি করবে অবভিয়াসলি, সক্রিয় সিঙ্গেল বন্ধন থাকতে হবে। সিঙ্গেল বন্ধন এই যে দেখো ক্লোরিনের মধ্যে কি আছে সিঙ্গেল বন্ধন আছে, আমি আগেই বলে দিয়েছি। সক্রিয় অর্থোপ্যারা নির্দেশক, অর্থোপ্যারা নির্দেশক কি হয় থাকে, অর্থোপ্যারা নির্দেশক কিন্তু কি থেকে নিষ্ক্রিয় করে থাকে, কি থেকে নিষ্ক্রিয় করে থাকে। অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবাই। বাট এইখানের মধ্যে থেকে দেখি অ্যালডিহাইড যে রয়েছে এই যে সি, এটা যে ভেঙে ফেলি যে ডাবল বন্ড ও এইচ, অর্থাৎ দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে আমাদের কি হবে না, সেটা সক্রিয় হতে পারবে। সায়ানাইড যে রয়েছে এইখানের মধ্যে দেখো সি ট্রিপল বন্ড এন এইখানের মধ্যে আছে, সো এখানে ট্রিপল বন্ধন আছে, যার কারণে এটাও আমাদের হবে না। এইখানের মধ্যে দেখো যে মিথিলিন যে রয়েছে এইখানের মধ্যে আমরা দেখবো মিথাইল মূলক যে রয়েছে, মিথাইল মূলকের ক্ষেত্রে যে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ সিঙ্গেল বন্ধন ছাড়া কোনো আলাপ চলবে না। সো এই কারণে আমাদের কি হবে, এইটাই হচ্ছে এখানকার কাঙ্ক্ষিত আনসার বা কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। 17 নম্বর। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আর একটুখানি তোমাদেরকে বলে নেই, তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ এবং নিজেকে একজন পাবলিকান হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছ, মা বাবার স্বপ্ন যে আসলে আমার ছেলেটা হয়তো বা মেয়েটা অবশ্যই কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা নিজের সাথে লাগাতে চাও, এবং এই ট্যাগটা এমন একটা ট্যাগ যেটা ভাই তুমি তোমার মৃত্যুর পর পর্যন্ত কী হবে, এটা ভাই থেকে যাবে, এটা আসলে শেষ হওয়ার কিছু না। সো তোমরা যারা প্ল্যান করতেছো যে আসলে এটাকে একটা ব্যাকআপ রেখে তুমি পরবর্তীবার প্রিপারেশন নিবা, আসলে তোমাদের প্রিপারেশনগুলো কীভাবে নেওয়া দরকার এবং কীভাবে কোন কোন জায়গাগুলো তুমি প্রথমবার ভুল করেছিলে এবং সেখান থেকে তোমার শিক্ষা গ্রহণ করে আসলে কীভাবে তোমার প্রস্তুতিটাকে জোরালো করা যায়, সেজন্য আমরা আই এডুকেশন থেকে ইতিমধ্যে তোমাদের জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ লঞ্চ করে দিয়েছি। সো তোমরা যারা যারা এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো, এবং এই কোর্সের বিস্তারিত তোমরা আমাদের আই এডুকেশন অথবা আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজে নক দিলেই তোমরা হচ্ছে বিস্তারিত জেনে যাবা। ওকে, এবং এই কোর্সের সাথে কিন্তু আমরা প্রিন্টেড লেকচার শিট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রোভাইড করতেছি, এবং যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য আমাদের কী থাকবে, প্রিন্টেড লেকচার শিট প্রোভাইড করা হবে, এবং যেখানে এক্সাম সিস্টেম এবং তোমাদের বেসিক টু অ্যাডভান্স যা যা প্রশ্ন দরকার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এবং বায়োলজিতে যা যা দরকার সব কিছু আমরা কী করবো, প্রোভাইড করবো তোমাদেরকে। সো এখানে আমাদের কোন কোশ্চেনটা বলছে একটুখানি লক্ষ্য করি আমরা, যে আসলে 16 নম্বর কোশ্চেন কী বলছে আমাদের, যে নিম্নের কোন মূলকটি বেনজিন বলায় সক্রিয়কারী। এইখানের মধ্যে কোন বলাটা আসলে সক্রিয় করবে, কোন মূলকটি আসলে সক্রিয় করবে। সো একটু সবাই আনসার দেন দেখি এটা। নিচের কোন মূলকটি বেনজিন বলায় সক্রিয়কারী, অর্থাৎ এখানে কি বলা আছে ভাইয়া, এখানের মধ্যে একটা প্রোটন কি বলছে, একটা প্রোটন মানে কি বলতেছি আমরা, একটা প্রোটন মানে হাইড্রোজেন, এইখানের মধ্যে একটা নিউট্রন, দুইটা প্রোটন মানে কি বোঝাচ্ছি, দুইটা প্রোটন মানে কি হাইড্রোজেন হিলিয়াম, এইখানের মধ্যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন, তার মানে এটা কি হিলিয়াম। বাট দুইটা প্রোটন একটা নিউট্রন এটা আসলে এক্সিকিউট করে না, দুইটা প্রোটন দুইটা নিউট্রন এটা এক্সিকিউট করে। বাট এইখানের মধ্যে একটা প্রোটন দুইটা নিউট্রন, যেটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন আসতেছে, বাট 1 2 4 ট্রিয়াম আসতেছে। এখন বেনজিন বলাই যে রয়েছে, বেনজিন বলাকে সক্রিয় করার জন্য কী করতে হবে ভাইয়া, বেনজিন বলাকে সক্রিয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বেনজিন বলাইকে আমরা জানি সক্রিয় করার হচ্ছে সিঙ্গেল বন্ধন থাকতে হয়, অর্থাৎ সিঙ্গেল অবস্থা থাকতে চায়, অর্থাৎ সিঙ্গেল অবস্থা থাকতে চাওয়া মানে হচ্ছে নিষ্ক্রিয়, সিঙ্গেল অবস্থা থাকতে চাওয়া মানে কি নিষ্ক্রিয়, অর্থাৎ সিঙ্গেল বন্ধন বলছিলাম না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থা থাকতে চায় বা নিষ্ক্রিয় অবস্থা থাকতে চাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এইখানের মধ্যে হিলিয়াম যে আছে 2 কী হবে 4 হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় কী হয় থেকে ভাইয়া, নিষ্ক্রিয় গ্রুপের মৌল হয় থেকে, এবং যেটা বেনজিন বলা কী করবে, সক্রিয় করে তুলবে, বেনজিন বলা কী করবে, সক্রিয় করে তুলবে, যার কারণে এখানে দুইটা নিউট্রন দুইটা প্রোটন এই জিনিসটা আমাদের কী করবে, বেনজিন বলাকে সক্রিয় করে তুলবে। 17 নম্বর কোশ্চেন দেখেন, কোনটি অধিক সমযোজী। ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কোশ্চেনের আনসার তোমাদেরকে করে দিয়েছিলাম যে আসলে কোনটি অধিক সমযোজী, অর্থাৎ কোন আয়নিক যৌগটি অধিক সমযোজী, সেটা হচ্ছে ফাজলার নীতি দিয়ে প্রকাশ করা যায়, ফাজলার নীতি দিয়ে আমরা বলতে পারি। সো এই ফাজলার নীতি থেকে এখান থেকে আমরা বলে দিব যে আসলে কোনটা হবে আমাদের। এইখানের মধ্যে কী আছে, লিথিয়াম প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন আর সিজিয়াম প্লাস আয়ন। সো এখান থেকে ক্লোরাইড আয়ন, অর্থাৎ এখানে অ্যানায়নের পার্ট সেম আছে। সো অ্যানায়নের পার্ট নিয়ে আমাদের ডিল করার কোনোভাবে কোনো দরকার নাই। আমরা জানি ক্যাটায়নের আকার ছোট, কি বলছিলাম, ক্যাটায়নের আকার ছোট অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের চার্জ বাড়লে ডিওএফ অরবিটালকে নিয়ে কাজ করতে হয়। সো এখানে চার্জেরও কনসেপ্ট আমাদের লাগতেছে না, সবগুলোর ক্ষেত্রে সেম প্লাস চার্জ, এবং অ্যানায়ন যে আছে দুটাই সবগুলোর ক্ষেত্রে কি আছে, সেম আছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা অ্যানায়ন নিয়েও কোনোভাবেই কোনো কিছু ডিল করবো
না, আমরা সমযোজী বৈশিষ্ট্য কোনটার বেশি হবে, অর্থাৎ যেটা কি করবে ফাজানের নীতি মানবে সেটাই আমরা কি বলবো এখান থেকে আনসার আমরা বলে দিব। সো ক্যাটায়নের আকার ছোট। এখন এইখানের মধ্যে দেখো আমরা জানি পর্যায় সারণীর ক্ষেত্রে হাই লি না কে রুবি শেষে ফেলেছে। এখন এইখানের মধ্যে আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে আকার বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে সব থেকে ছোট আকার কার? সো সেটাই হচ্ছে এখানকার কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার, সেটাই হচ্ছে এখানকার কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। সো একটু বলো দেখি ভাইয়া এটার কাঙ্ক্ষিত আনসার কি হবে আসলে। অর্থাৎ অবভিয়াসলি আকার ছোট কার? আকার ছোট এই যে লিথিয়াম যেটা আছে, লিথিয়ামের আকার ছোট, লিথিয়ামের আকার ছোট, যার কারণে লিথিয়ামে কী হবে কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে। লিথিয়ামে কী হবে কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। অর্থাৎ ক্যাটায়নের আকার যেহেতু এখানে লিথিয়ামের আকার ক্যাটায়ন হিসেবে অবস্থান করতেছে, সো এটার আকার ছোট আছে, যার কারণে এটাই কী হবে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কী দেখা যাবে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। সব থেকে বেশি পরিমাণে কী করবে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। সো একটু ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কিনা, এবং কারো কোথাও কোনো ওভারঅল কোনো ডাউট আছে কিনা এতদূর পোর্শন পর্যন্ত? একটু ভাইকে বলো যে এতটুকু পোর্শন পর্যন্ত সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা। ওকে চলেন চলেন, হ্যাঁ ভাইয়া 17 এই হবে। ওকে চলেন 18 নম্বর কোশ্চেন চলে যাই। 18 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ায় উৎপাদ সমূহ কী কী হবে? অর্থাৎ পটাশিয়াম কী দেওয়া আছে ডাইক্রোমেট, এর সাথে সালফ্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেট যা আছে এদের বিক্রিয়া ঘটাইছে। এখন এইখানের মধ্যে আসলে আমরা জানি কোনটার ক্ষেত্রে জারণ ঘটে আর কোনটার ক্ষেত্রে বিজারণ ঘটে। আমরা জানি এই যে ফেরাস সালফেট যেটা আছে Fe2+, এখান থেকে কী হবে Fe3+ পরিণত হবে, এবং পটাশিয়াম ডাইক্রোমেট যা আছে এদের মধ্যে হচ্ছে কি তুল্য সংখ্যা যেটা আছে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ ঘটে। এটা তুল্য সংখ্যা কত হয় থেকে ভাই? তুল্য সংখ্যা হয় থেকে 1, বাট এটার তুল্য সংখ্যা কত হয় থেকে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত হয় থেকে? যে ভাই যেহেতু তোমাদের তুল্য সংখ্যার কনসেপ্টও এখানে চাই নাই, তোমাদের এখান থেকে জাস্ট কি হচ্ছে ডিরেক্ট আনসার বের করতে বলছে। অর্থাৎ এখান থেকে Fe2SO4 3 আমাদের লাগবে, Fe2SO4 3 এইটা হবে এবং পানি উৎপন্ন হবে। আমরা জানি বাই প্রোডাক্ট হিসেবে আমাদের পানি উৎপন্ন হয়, এবং পটাশিয়াম যে রয়েছে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। কী হবে পটাশিয়াম সালফেট, এই যে K2SO4 এই পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে এবং Fe2SO4 3 এবং এখানে ক্রোমিয়াম সালফেট যা আছে ক্রোমিয়াম সালফেট আমাদের উৎপন্ন হবে। অর্থাৎ এইখানের মধ্যে আসলে আমাদের কী কী উৎপন্ন হবে সেটা একটু লক্ষ্য করেন। এখান থেকে দেখো আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট যে রয়েছে এই পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হয় থেকে? যে ভাইয়া তুল্য সংখ্যা হয় থেকে 6, এই 6টা এইটার তুল্য সংখ্যা কত হয় থেকে 6, বাট আমরা জানি তুল্য সংখ্যার কী হয় থেকে এক্সচেঞ্জ ঘটে থেকে, তুল্য সংখ্যার কী হয় থেকে এক্সচেঞ্জ ঘটে থেকে। এটা যদি তুল্য সংখ্যা 6 হয় থেকে তাহলে মানে এই 6টা কী হবে এখানে যাবে, আর এটা তুল্য সংখ্যা হচ্ছে 1, তার কারণে এটা 1-এ যাবে। এখন এইখানের মধ্যে কি উৎপন্ন হবে পটাশিয়াম ডাইক্রোমেট যে রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এবং এখান থেকে ফেরাস সালফেট যে রয়েছে পটাশিয়াম সালফেট আগে ডিরেক্টলি উৎপন্ন হবে। পটাশিয়ামের সাথে কী হবে সালফেট যুক্ত হয় K2SO4 উৎপন্ন হবে, পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। এবং আয়রন কী হবে Fe3+ পরিণত হবে। কী হবে Fe3+ পরিণত হবে, আর Fe2SO4 3 আমাদের উৎপন্ন হবে, Fe2SO4 3ও এখান থেকে কী হবে উৎপন্ন হবে। ওকে, এখন এখান থেকে Fe2SO4 3 উৎপন্ন হবে এবং ক্রোমিয়াম সালফেটও উৎপন্ন হবে। কী হবে ক্রোমিয়াম SO4 3, এখানে ক্রোমিয়াম 2SO4 3 উৎপন্ন হবে, ক্রোমিয়াম 2SO4 3 উৎপন্ন হবে। এবং এখানে সাথে কী হবে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে এই যে এখানের মধ্যে কত অনুপানি আছে 7 অনুপানি আছে, যার কারণে 7 অনু কী হবে এখানে সাথে পানি উৎপন্ন হবে। অর্থাৎ আমি দেখতেছি পটাশিয়াম সালফেট, ফেরাস সালফেট, ক্রোমিয়াম সালফেট এবং সাথে পানি উৎপন্ন হচ্ছে। এইখানের মধ্যে পটাশিয়াম আছে, পটাশিয়াম আয়রন আছে, পটাশিয়াম আছে, পটাশিয়াম আছে, কী আছে ক্রোমিয়াম আছে, কিন্তু আয়রন নাই। ক্রোমিয়াম আছে, আয়রন আছে, পানি আছে, কিন্তু আমাদের লাগবে কি পটাশিয়াম লাগবে, ক্রোমিয়াম লাগবে, ফেরাস লাগবে, অ্যান্ড দেন হচ্ছে কি এখান থেকে ফেরিক লাগবে, অ্যান্ড দেন এখান থেকে আমাদের কী লাগবে পানি লাগবে। সব 4টা উপাদানে আমাদের এখানে আছে, এইটা হচ্ছে আনসার। ওকে, সো এখানে যা যা উপাদান আছে উপাদান থেকেই তো সেইগুলাই তো কী হবে তৈরি হবে। সো ওই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা বলে দিতে পারি যে আসলে এই কোশ্চেনের আনসার কী হবে। সো একটু ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই ঠিকঠাকভাবে প্রত্যেকটা পোর্শন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা।
একটু ভাইকে জানাও যে আসলে এটা সবাই বুঝতে পারছে কিনা। একটু দ্রুত ভাইকে জানাতে হবে যে এটা সবার ক্লিয়ার কিনা। ওকে, চলেন চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি, যে আসলে নেক্সট কোশ্চেন আমাদের কী চেয়েছে, বা নেক্সট কোশ্চেনে আমাদের কোন বিষয়টার দিকে অ্যাপ্রোচ করা দরকার, বা আসলে কোন বিষয়টা আমাদের আনসার করার জরুরি। চলেন 19 নম্বর কোশ্চেন। বিউটিন টু প্রদর্শন করে, আসলে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সমানতা দেওয়া আছে। কারণ এই বিউটিন টু আসলে কোন ধরনের যৌগ প্রদর্শন করে থাকে। বিউটিন কি বলছে, বিউটিন অর্থাৎ যৌগটা আগে তোমাকে ডিফাইন করতে হবে, তাহলে তুমি বলে দিতে পারবা। বিউটিন অর্থাৎ ইন মানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন। এবং এখানে কি আছে বিউটিন টু আর 4টা কার্বন আছে, 4টা কার্বন আছে এইখানের মধ্যে। কি আছে, 4টা কার্বন আছে। 4টা কার্বন আছে জানি, একটা কার্বন থাকলে মিথ, 2টা কার্বন থাকলে ইথ, 3টা কার্বন থাকলে প্রোপ, 4টা কার্বন থাকলে বিউট, 5টা কার্বন থাকলে প্রোপ, 6টা কার্বন থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন। সো ওই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে বিউটিন টু আর বিউট মানে হচ্ছে 4টা কার্বন আছে, এবং বিউটিন টু আর 2 নম্বর কার্বনের মধ্যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন বললাম। তাহলে এখানের মধ্যে কি হবে, CH3 হবে। এখানে আমাদের কি হবে, 2টা 3টা 4টা, এখানে একটা হাইড্রোজেন থাকবে। এইখানের মধ্যে কি আছে 2 3, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এবং এইখানের মধ্যে কি হবে CH3 একটা থাকবে। অর্থাৎ এইটা কোন যৌগ আসলে প্রদর্শন করবে। আমরা জানি আলোক সমানুতা যদি রয়েছে, আলোক সমানুতার ক্ষেত্রে কি দেখতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন। অর্থাৎ যে কার্বনের হাতে 4টা ভিন্ন যদি এক যদি মূলক থাকবে, সেটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বলবো। যেমন এখানের মধ্যে কি বললাম, মিথাইল, এখান থেকে আমি বললাম কি হয়, এখান থেকে যে এক যদি মূলক থাকতে হবে। এক যদি মূলক আমি এখানে কি করলাম, যে NH2 এখানে বলে দিলাম, অর্থাৎ এক যদি মূলক আছে। সো এটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। সো কাইরাল কার্বন না থাকলে এখানে কি করবে না, যে আলোক সমানুতা প্রদর্শন করবে না। কার্যকরী মূলক সমানুতা কি হবে, কার্যকরী মূলকের কি হবে, পরিবর্তন হবে। যেমন ইথার থেকে কি হয়, ইথার থেকে আমাদের অ্যালকোহলে পরিণত
হ্যালো হ্যালো এই কি অবস্থা, সবাই চলে আসেন, ভয় পাওয়ার কিছু নেই। ভাইয়া হঠাৎ করে নাই হয়ে যে গিয়েছিল মনে হয়, ওকে এরকমটা মনে হইতে পারে আপনাদের, বাট এখন ভাইয়া আবার ব্যাক করছে। সো হতাশ হওয়ার কিছু নেই, জীবনে এরকম আপস ডাউন আসবেই। পরীক্ষা হলে সবারই এরকম হয়, আমার যেমন কালকে পরীক্ষা, কালকে আমার 4 ঘন্টা ল্যাব এক্সাম আছে, বাট তবুও তোমাদের যেহেতু পরীক্ষা কালকে তোমাদের মেবি, সো এই দায়িত্ববোধের জায়গা থেকে বেসিক্যালি আমার চলে আসা আজকে এই ক্লাসটা নেওয়া, আদারওয়াইজ পোস্টপোন করতাম। বাট তোমাদেরও পরীক্ষা আমারও পরীক্ষা, অ্যাট এ টাইম পড়ে গেছে, কিছু করার নাই আসলে। সো ভাইয়ের জন্য দোয়া করি অবশ্যই, কালকে আমার পরীক্ষা আছে সকাল 11টায়। ওকে দেখেন কি বলছে, কোন কার্যকরী মূলকটি মেটা নির্দেশক। আসলে কোন কার্যকরী মূলকটি মেটা নির্দেশক, আমি বলছিলাম 2 ধরনের নির্দেশক হয়ে থাকে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর একটা কি হয়ে থাকে ভাইয়া, মেটা নির্দেশক হয়ে থাকে। এখন অর্থপ্যারা নির্দেশক যেটা হচ্ছে বেঞ্জিন বলাকে কি করে থাকে ভাইয়া, সক্রিয় করে থাকে, আর মেটা নির্দেশক যেটা হচ্ছে কি আমাদের বেঞ্জিন বলাকে নিষ্ক্রিয় করে দিয়ে থাকে। এবং মেটা নির্দেশকের ক্ষেত্রে আমি বলছিলাম দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হতে হবে। তার এইখানে আমাদের মেটা নির্দেশক অ্যালকোহল যে আছে, অ্যালকোহলকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখান থেকে ও এসেছে, অর্থাৎ সিঙ্গেল বন্ধন, যার কারণে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এইখানের মধ্যে ক্লোরিন যে আছে, ক্লোরিন এটাও কি থেকে ভাই, অর্থপ্যারা নির্দেশক। এইখানের মধ্যে দেখো অ্যামোনিয়া যে রয়েছে অ্যামিন, সেটা হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এটা হচ্ছে কি ভাই অর্থপ্যারা নির্দেশক। এই তিনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ মেটা নির্দেশক হয়ে থাকে, বাট মেটার মতো কাজ করে থাকে ক্লোরিন, কিন্তু অর্থপ্যারা নির্দেশক হয়ে থাকে। কিন্তু নাইট্রোমূলক যে আছে এন ডাবল বন যে আছে, নাইট্রোজেনে কি থাকে ভাইয়া, দ্বিবন্ধন থাকে। এখন এইখানের মধ্যে একটা অক্সিজেন কি থাকে, সন্নিবেশ সমাধি বন্ধনের মাধ্যমে কি থাকে, এখানে যুক্ত হওয়ার অবস্থা থাকে। সো এইখানের মধ্যে আমরা দেখতে থাকি যে আসলে এটা কি হচ্ছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন বিদ্যমান থাকার কারণে আমরা এটাকে বলবো কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি একটা ওকে। সো দেখো আমরা এখান থেকে কি পাইলাম ভাইয়া, যে কার্যকরী মূলক যেটা আছে, কার্যকরী মূলকটা হচ্ছে মেটা নির্দেশক। এখন মেটা নির্দেশক যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা নাইট্রোমূলক পাচ্ছি। সো এখান থেকে অ্যামিন, ক্লোরিন এবং হচ্ছে কি হাইড্রোক্সিল যে আছে, এগুলো সবই কি হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক হয়ে যাচ্ছে, যার কারণে আমরা হচ্ছে এই কোশ্চেনের আনসার এখান থেকে বলে দিলাম যে এটা হবে আমাদের কি ভাইয়া, ডি নাম্বারটা হবে। কি হবে ভাইয়ারা, এটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা হবে, যে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো চলেন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে দেখবো যে আসলে পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, অর্থাৎ এই কোশ্চেনটা কি বলছে একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে তড়িৎ কোষে লবণ সেতুতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় থেকে, অর্থাৎ তড়িৎ কোষ যে আছে আমরা জানি, অর্থাৎ তড়িৎ কোষ আমরা 2 ধরনের দেখছিলাম, সেটা হচ্ছে এই 2 কোষের মধ্যে তড়িৎ রাসায়নিক কোষ যে আছে, তো সাউন্ড তো এখন আসার কথা, এরকম তো হওয়ার কথা না, একটুখানি দাঁড়ান দেখি, সাউন্ড তো আসার কথা ভাইয়া, আমি একটুখানি চেক করে নিচ্ছি দেখি যে আসলে সাউন্ড আসতেছে কিনা। সাউন্ড আসতেছে না এখনো, এই যে দেখো তোমাদের সাথে আমি ক্লাস এখন আসার কথা, বুঝছো ভাইয়ারা, সাউন্ড আসতেছে তো, এরকম তো হওয়ার কথা না, একটুখানি দাঁড়ান দেখি। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে, তোমার হয়তো বা নেট সমস্যা বা নেট একটু তোমার ঝামেলা করতে, একটু ক্লাস থেকে বের হয়ে আবার হচ্ছে ভাই ক্লাসের মধ্যে ঢুকো, তাহলে দেখবা যে হচ্ছে নেট তুমি ঠিকঠাক পাচ্ছ, তখন হচ্ছে সাউন্ড তুমি ক্লিয়ারলি শুনতে পারবা। ওকে, সো দেখো এখান থেকে কি বলছে, তড়িৎ রাসায়নিক কোষ আমরা জানি তড়িৎ বিশ্লেষক কোষ হয়ে থাকে এবং তড়িৎ রাসায়নিক কোষ হয়ে থাকে। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, লবণ সেতু ব্যবহার করা হয় থাকে, যাতে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কি থাকে ভারসাম্য বজায় রাখা যায়। এই ভারসাম্য বজায় রাখতে গিয়ে আমরা কি করে থাকি ভাইয়া,